চেষ্টা করব তোমাদের জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটা কিভাবে খুব সহজে এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে পড়ানো যায়। দেখো, আমি যখন বায়োলজি পড়তাম, মানে তোমাদের 9-10-এ থাকতে আমি যখন বায়োলজি পড়তাম, আমার কাছে মনে হতো বায়োলজি আসলে খুব কঠিন, বা এটা আসলে পুরোপুরি মুখস্থ করতে হয়। আমি আসলে এই মানে সাবজেক্টটার মধ্যে ওরকম কোনো ইন্টারেস্ট খুঁজে পেতাম না। কেন পেতাম না? কারণ আমি আসলে ওইটাকে মজা করে কিভাবে পড়তে হয় এই জিনিসটা বুঝতাম না। কিন্তু যখনই আমি ইন্টারে আসি, ইন্টারে বায়োলজি কিন্তু কি এসএসসির বায়োলজির চাইতে একদমই ডিফারেন্ট বলা যায় না। এসএসসি তে তোমরা যে জিনিসটা পড়বে, ইন্টারে তুমি ওই জিনিসটাই পড়বে, কিন্তু আর একটু কি এলাবোরেটলি। তো ইন্টারে যখন আসি তখন আসলে আমি এই জিনিসটা উপলব্ধি করলাম যে জিনিসগুলো আসলে খুবই হচ্ছে মজা করে পড়া যায়। এবং যখন আমি উদ্ভাসে ক্লাস নিতাম তখন কিন্তু আমি হচ্ছে এভাবেই চেষ্টা করতাম যে স্টুডেন্টকে কিভাবে আসলে খুব মজার ছলে এই পড়াগুলো হচ্ছে গিয়ে কভার করে দেওয়া যায়। এবং তুমি একটা জিনিস দেখো, তুমি হচ্ছে গিয়ে সারা দিন রাত হচ্ছে গেমস খেলতে পারবা, বা সারা দিন রাত তুমি যদি সিরিজ দেখতে পছন্দ করো, তুমি সেটা দেখতে পারবা। কেন দেখতে পারো? কারণ তোমার ওই জিনিসটার মধ্যে তুমি হচ্ছে একটা মজা পাও। কিন্তু তুমি পড়াশোনা করতে গেলে মনে হয় কি আমাদের ঘুম চলে আসে, তারপর মনে হয় যে না, ভালো লাগতেছে না, আমরা অনেক বেশি বোর হয়ে যাই। তো এই জিনিসটা কেন হয়? কারণ পড়াশোনাটার মধ্যে আমরা আসলে ওরকম করে মজা পাই না, তাই না? তো আমরা এখন এই চ্যাপ্টারটা শুরু করব। তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলছো। তো আমি এই এসএসসি স্পেশাল 100 এর ক্লাস আজকে প্রথম নিচ্ছি, কিন্তু আমি নিয়ে আসলে ক্লাসের শুরুতেই খুব আশা হতো যে এখানে 49 জন জয়েন করছে। যেহেতু স্পেশাল 100, অন্তত 100 জন আমি এক্সপেক্ট করি, তাই না? দেখো, এইখানে আমি যে দুটা কথা লিখছি, তাই না, জীবকোষ ও টিস্যু। তাহলে এই যে জীবকোষ এবং টিস্যু, এই দুইটা জিনিস আসলে কি? দেখো, তুমি তোমার দেহটাকে বাইরে থেকে দেখতে পাচ্ছ, তুমি কিন্তু এখানে কোনো কোষ দেখতে পাচ্ছ না। কারণ কোষগুলো আসলে কি আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের হাত, আমরা দেখতে পাচ্ছি আমাদের পা আছে, মুখ আছে। তাহলে এই যে হাত পা মুখ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। এখন এই অঙ্গগুলি আসলে কি দিয়ে গঠিত? তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার অঙ্গগুলি কি দিয়ে গঠিত, তখন তুমি কি বলবে? তুমি তখন অবাক হয়ে যাবে, আল্লাহ, অঙ্গ কি দিয়ে গঠিত? অঙ্গর মধ্যে কি আছে এটা তো আমরা বলতে পারতেছি না, যে অনেকগুলি কি নিয়ে অঙ্গ গঠিত। তো তোমরা যারা এখানে হচ্ছে জয়েন করছো, তারা আমাকে বলতো যে অনেক অঙ্গ আসলে কি নিয়ে গঠিত, অঙ্গর একক আসলে কি, অঙ্গর একক আসলে কি সেটা আমাকে একটু বলো। তোমরা সবাই একটা জিনিস জানো যে কোষকে আমরা কি বলি? জীবদেহের গঠন এবং কার্যিক একক। তাহলে অঙ্গ গঠন করতেছে যে, তাকে আমরা কি বলবো? এটা তোমরা যারা জয়েন করে আসো সেটা আমাকে, তারা আমাকে একটুখানি জানাও। আচ্ছা, তো আমি এখানে একটা ফ্লো চার্ট লিখি। ঠিক আছে, অনেকেই আমাকে জানিয়ে ফেলেছো, আমি একটু দেখি। আমাকে কিশোর, আমাকে হচ্ছে কি আনিসা রহমান বলছো কোষ, আলামিন বলছো আহ আলামিন বিন রফিক টিস্যু, তারপরে হচ্ছে অনেক বৈরাগী টিস্যু বলতেছো, আব্দুল রাফি জামান সেল। আচ্ছা, ঠিক আছে, অনেকে উত্তর দিয়েছো। আচ্ছা, তাহলে আমরা অনেকের উত্তর পেয়ে গেলাম। তো এখন দেখো তো, আমি একটা ফ্লো চার্ট লিখি। ফ্লো চার্টটা কি? যে আমি কি করবো, তোমার এই দেহটাকে ভেঙে ফেলবো। আমি বলবা, আপু আপনার এত বড় সাহস, আপনি আমার দেহটাকে ভেঙে ফেলতেছেন। হ্যাঁ, আমি তোমার দেহটাকে ভেঙে ফেলবো। তাহলে তোমার দেহটাকে যদি আমি ভাঙি, আমি তাহলে কি কি জিনিস পাবো? তোমার দেহকে আমি ভাঙতেছি, তাই না? দেহকে ভাঙলে আমরা পাবো কতগুলো তন্ত্র। এখন তুমি বলতে পারো, পড়াইতেছিলেন তো সহজ করে, এখন আবার তন্ত্র নিয়ে আসলেন কেন? তন্ত্র জিনিসটা কি? তাহলে এটা আমরা একটা একটা করে বুঝবো। দেখো, তোমার দেহকে ভাঙলে আমরা পাচ্ছি তন্ত্র, এই তন্ত্রগুলোকে ভাঙলে আমরা পাচ্ছি কিছু অঙ্গ। এরপর যখন এই অঙ্গগুলোকে আমরা আবার ভাঙবো, তখন আমরা পাবো টিস্যু। এবং যখন এই টিস্যুগুলোকে আমরা আবার ভেঙে ফেলবো, তখন আমরা পাবো কোষ। যেমন পদার্থকে ভাঙলে আমরা কি পাই? প্রথমে অণু পাই, তারপর পরমাণু পাই, এরপর পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই, ওই রকম। দেখো, এখন তন্ত্র জিনিসটা আসলে কি? দেখো, আমরা তন্ত্র বোঝার আগে এই জিনিসটা একটু এভাবে ক্লিয়ার করি যে তোমার দেহের কতগুলি কোষ থাকবে, এই কোষগুলো মিলে গঠন করবে কি টিস্যু। এখন সব কোষ মিলেই কি টিস্যু গঠন করতে পারবে? না, সব কোষ মিলে টিস্যু গঠন করতে পারবে না। টিস্যু গঠন করার জন্য কোষগুলোকে অবশ্যই উৎপত্তিগত দিক থেকে হচ্ছে গিয়ে একই ধরনের হতে হবে। এখন উৎপত্তিগত দিক, এগুলি কি আপু? এত কঠিন কথা কেন বলেন? দেখো, উৎপত্তিগত দিক বলতে আমরা আসলে বুঝি যে তুমি যখন হচ্ছে জন্ম নাও, তখন কি হয়, তোমার হচ্ছে মায়ের গর্ভে তুমি থাকো, তখন আস্তে আস্তে কি হয়, তোমার দেহটা বৃদ্ধি পেতে থাকে। তোমার দেহ যখন বৃদ্ধি পেতে থাকে, তুমি যখন তোমার মায়ের গর্ভে থাকো, তখন আমরা তোমার ফিটাস বলি। তো এই ফিটাসে আমরা কতগুলি লেয়ার দেখতে পাই, বা তোমার হচ্ছে গিয়ে দেহের মধ্যে আমরা এরকম কতগুলো লেয়ার দেখতে পাই। এই লেয়ার গুলির প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এখন তোমার কোষগুলি আসলে তোমার দেহের কোন লেয়ার থেকে তৈরি হয়েছে,
ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে কি বলি যে উৎপত্তিগত দিক থেকে এক হতে হবে। তো যদি তোমার দেহের একদম বাইরের লেয়ারটা থেকে তৈরি হতো, বা তোমার হচ্ছে গিয়ে কি যে জাইগোটটা ছিল, বা তোমার জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়ে যে মরুলা গঠন করলো, এগুলো একটু কঠিন মনে হতে পারে। জাস্ট তুমি এভাবে মনে রাখো, যদি একদম বাইরের লেয়ার থেকে তৈরি হয়, তখন সবগুলি কোষ যদি বাইরের লেয়ার থেকে তৈরি হয়, তারা মিলে কি করবে, টিস্যু গঠন করতে পারবে। আর টিস্যু গঠন করতে পারবে বললেও হবে না। টিস্যুটাকে আমরা হচ্ছে কিভাবে বলতে পারি, টিস্যু হচ্ছে কি একটা কি, যে ধরো যে কোনো একটা ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজ করতেছে, তাই না? এখন তুমি চাইলে কিন্তু অন্য ফ্যাক্টরির একটা লোককে সেই ফ্যাক্টরিতে ঢুকাতে পারবে না, কারণ ও তো ওই ফ্যাক্টরির লোক নয়। তাহলে কোষগুলি আসলে এরকমই ভাবেই টিস্যুটা গঠন করে, কিভাবে যে অনেকগুলি কোষ মিলে কি করবে, একটা কাজ করবে, একটা ফ্যাক্টরির আন্ডারে কাজ করবে, বা যে কোনো একটা নির্দিষ্ট কাজ করবে, তখন তাদেরকে আমরা বলবো কি, টিস্যু। এবং তারা সবাই কি করতে হবে, তাদের সবাইকে উৎপত্তিগত দিক থেকে এক হতে হবে, সবাইকে এক জায়গা থেকেই সৃষ্টি হতে হবে। ঠিক আছে, এখন এই টিস্যুগুলো কি করবে, এই টিস্যুগুলি তখন তোমার দেহের মধ্যে থাকবে বিভিন্ন অঙ্গ তৈরি করলো। ঠিক আছে, তো যারা টিস্যু উত্তর দিয়েছো তাদের উত্তরটা সঠিক হয়েছে, যারা কোষ উত্তর দিয়েছো তাদের উত্তরটাও সঠিক। কিন্তু টিস্যুকে ভাঙলে আমরা কোষ পাবো, আর অঙ্গকে ভাঙলে ইনিশিয়াল ফেজে আমরা পাবো কি, টিস্যু। এখন অঙ্গগুলি আবার গঠন করবে কি, তন্ত্র গঠন করবে। এখন তন্ত্র জিনিসটা কি, দেখো তুমি কিন্তু জানো যে তোমার দেহের মধ্যে কি আছে, শ্বসন তন্ত্র আছে। তোমার শ্বসন তন্ত্রের আন্ডারে কি আছে, তোমার নাক আছে, তোমার ফুসফুস আছে, এগুলো তোমরা পড়েছো তোমার বইয়ের গ্যাসীয় বিনিময় চ্যাপ্টারে, তোমরা তোমাদের শ্বসন তন্ত্র পড়েছো। এরপরে কি আছে, তোমাদের রক্ত সংবহন তন্ত্র আছে, যার মধ্যে তোমার হৃৎপিণ্ড থাকে, তারপরে আরো কিছু আনুষঙ্গিক অংশ থাকে। এরপর তোমার দেহে তোমার রেচন তন্ত্র আছে, যার মধ্যে কি থাকে, কিডনি থাকে। তাহলে অনেকগুলি অঙ্গ মিলে কি গঠন করবে, অনেকগুলি অঙ্গ মিলে যখন কোনো একটা কাজ করতেছে, তখন তাদেরকে আমরা বলি কি, তন্ত্র। যেমন তোমার নাক, তারপরে তোমার হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্র, তোমার ট্রাকিয়া, তোমার ফুসফুস, এরা সবাই মিলে কি করতেছে, তোমার শ্বসন কাজটাকে নিয়ন্ত্রণ করতেছে। তাই এদেরকে আমরা একত্রে কি বলতে পারি, শ্বসন তন্ত্র। আর এরকম অনেকগুলি তন্ত্র মিলে কি গঠিত হয়, অনেকগুলি তন্ত্র মিলে গঠিত হয় তোমার দেহ। দেখো, এই জিনিসগুলি কিন্তু তোমার এসএসসি লেভেলে নাই, কিন্তু আমরা অনেকটাই কিন্তু ইন্টারের পড়াশোনার ভিতরে ঢুকে গেছি। এখন তুমি বলতে পারো, আপু আমি তো মাইন্ড করছি, আপনি কেন ইন্টারের পড়ার মধ্যে ঢুকে গেলেন? দেখো, তোমার এসএসসি পরীক্ষা এখনো হয়নি, কিন্তু তুমি যদি এখন এই সময় ইন্টারের পড়াশোনা একটু একটু করে শুরু না করো, তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে। কারণ তুমি হয়তো বসে আছো, কিন্তু আরো হাজার হাজার স্টুডেন্ট আছে, তারা কিন্তু বসে নাই। এবং আমরা পড়াশোনা করতেছি এসএসসি ইন্টার, এরপরে আমাদের কি ইচ্ছা, যে আমরা কোনো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হব, বা আমি একটা ভালো ভালো মেডিকেলে ভর্তি হব, বা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হব। এখন তুমি যদি দেখো, এখানে কিন্তু সিট কি অনেক হচ্ছে গিয়ে কি কম। তোমরা যতজন এইচএসসি পাস করবা, তার চাইতে হচ্ছে গিয়ে কি সরকারি ইউনিভার্সিটি গুলিতে সিট কি আরো অনেক কম। এখন তোমার দেখা গেল কি আরো 10,000 স্টুডেন্ট হচ্ছে গিয়ে কি এই পড়াটা কি করতেছে, ইন্টারের পড়াটা শুরু করে দিছে, কিন্তু তুমি ভাবতেছো না এসএসসি পরীক্ষার পরে আমি শুরু করব। কিন্তু তুমি এই টাইমটা কাজে লাগাতে মানে লাগাচ্ছ না। তো ও যখন এইচএসসি পরীক্ষা দিবে, ও কিন্তু এইচএসসি পরীক্ষার আগে তোমার বইটা কম হলেও 10 বার রিভিশন দেওয়ার টাইম পাবে, কারণ ও যে আগে শুরু করছে। কিন্তু তুমি তো এতবার রিভিশন দিতে পারবা না। এখন আমাদের ইন্টার ইন্টার লাইফটা কি, ইন্টার লাইফটা আসলে অনেক ছোট হয়, এবং এখানে আসলে পড়াশোনাও অনেক বেশি। তো এখন তুমি যদি ওইভাবে নিজেকে এখনই একটু একটু করে না শিখো, তখন কি হবে, তুমি কিন্তু অনেক আগে থেকে, তুমি 2 বছর আগেই কি করলা, 10,000 স্টুডেন্টের পিছনে চলে গেলা। তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন দেওয়ার আগেই, তোমার যতই ভালো রেজাল্ট, ভালো প্রিপারেশন হোক, তুমি কিন্তু অনেক আগেই 10,000 স্টুডেন্টের পিছনে আছো। তাহলে তুমি কিভাবে একটা ভালো ভার্সিটিতে চান্স পাবে? তার জন্য আমরা হচ্ছে তোমাকে কি বলি, তার জন্য আমরা বলি যে এখন একটু একটু করে এইচএসসি হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করো। এই জন্য তোমরা আমাদের কিন্তু হাতে খড়ি কোর্সটা করতে পারো। তাহলে আমরা ক্লাসে চলে যাই। এখন আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ। তো কোষ নিয়ে আমরা একটা জিনিস সবসময় শুনে থাকি, যে কোষ আসলে কি, জীবদেহের গঠন এবং কাজের একক। কি শুনে থাকি বলতো, জীবদেহের গঠন ও কাজের একক। এখন কাজের একক, তাহলে কোষ নিশ্চয়ই কোনো একটা কাজ করবে। দেখো, কোষ তোমার দেহে আসলে কোন ধরনের কাজ করতেছে, এটার উপর ডিপেন্ড করে আমরা কোষগুলিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখো সংজ্ঞা থেকেই কিন্তু চলে যাব কোষের শ্রেণী বিভাগে। তাহলে তুমি যদি সংজ্ঞাটা মনে রাখো, তুমি শ্রেণী বিভাগ অটোমেটিক মনে রাখতে পারবা। আর তুমি বলতে পারো যে কিভাবে আপু? দেখো, তুমি জানো কি, যে কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। এখন দেখো, কাজের একক আরেকটা হচ্ছে গিয়ে কি, গঠন করতেছে জীবদেহটাকে। তাহলে কাজের একক আমরা বুঝতে পারলাম, তাহলে জীবদেহের মধ্যে সে কোন কাজটা করবে,
সে জীবদেহের মধ্যে দুই ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে সে জীবদেহটাকে হচ্ছে গিয়ে জীবদেহের দুই ধরনের কাজ করতে পারে। আবার আরেকটা হচ্ছে দুই ধরনের কাজের মধ্যে কি, একটা হচ্ছে সে জনন কাজে অংশ নিতে পারে, জনন কাজে অংশ নিতে পারে। এখন তুমি বলবে আপু জনন কি? জনন মানে বংশ বৃদ্ধি করা। এখন দেখো আমরা তো সবাই মানুষ, মানুষ তারপর প্রাণীদের একটা টেন্ডেন্সি থাকে কি, যে সে চায় সে এই পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার আগে তার একটা বংশকে বা তার অনুরূপ একটা প্রাণীকে এই পৃথিবীতে রেখে যাক, যাতে সে এই পৃথিবী থেকে হচ্ছে গিয়ে বিলুপ্ত বিলুপ্ত না ঠিক দেখা গেল যে সে মারা গেল কি তার অনুরূপ একজন বংশ হচ্ছে গিয়ে সে রেখে গেছে, বা তার অনুরূপ একটা প্রাণীকে সে রেখে গেছে, যাতে তার কি এই প্রাণী গোষ্ঠীটা বিলুপ্ত না হয়। এখন এই জন্য কোষের একটা ভূমিকা আছে। কিছু কোষ আছে কি যে আমাদের এই বংশবৃদ্ধিতে হেল্প করবে। তো বংশবৃদ্ধির এই প্রসেসটাকে আমরা কি বলি? আমরা বলি জনন। তাহলে এইখানে কিছু কোষকে আমরা বলতে পারি যে যারা আসলে জনন কাজে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বলবো কি জনন কোষ। এখন আবার কিছু কোষ আছে, ঠিক আছে, দেহ এরা হচ্ছে বংশবৃদ্ধি করলো। এখন বংশবৃদ্ধি করা ছাড়াও তোমার দেহে আরো কিছু কাজ আছে, তাহলে এরা বাকি কোষগুলি কি করবে, যে তোমার দেহের অন্যান্য কাজগুলি হচ্ছে কি নিয়ন্ত্রণ করবে। তাহলে দেহের অন্যান্য কাজ যারা নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা বলবো কি দেহ কোষ। এখন আমরা বললি যে আমাদের দেহ গঠন করে, পাশাপাশি দেহের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করবে। এখন প্রশ্ন হলো যে এই যে দেহ কোষ কারা, জনন কোষ কারা? এখন আমরা কি করি জানো, আমরা কিন্তু একটা বোকামি করে ফেলি। তুমি কখনোই দেহ কোষের উদাহরণ পড়বা না। কেন দেহ কোষের উদাহরণ পড়বা না? কারণ দেখো জনন কোষ কারা, জনন কোষ আমাদের দেহে আছে দুইটা। পৃথিবীর সব প্রাণীর দেহে জনন কোষ থাকবে দুইটা, একটা কি ডিম্বাণু বা যেটাকে আমরা বলি কি মাতৃজনন কোষ, আরেকটা হচ্ছে কি শুক্রাণু যেটাকে আমরা বলি কি পুংজনন কোষ। তাহলে দেখো মাত্র দুইটা হচ্ছে জনন কোষ আছে, আর বাদ বাকি সবাই দেহকোষ। তাহলে আমাকে কি হচ্ছে কি আমি কি বোকা যে আমি হচ্ছে দেহকোষের নাম মনে রাখবো? তাহলে তোমার অপশনে যদি কখনো ডিম্বাণু বা শুক্রাণু থাকে তাহলে তুমি বুঝবা যে এটা জনন কোষ, বা অপশনে চাইলেও নিচের কোনটি দেহকোষ, তাহলে তুমি দেখবা যে ডিম্বাণু শুক্রাণু বাদে যেটা আছে সেটাই তো দেহকোষ হবে। তাহলে আমরা সবসময় পড়ার ব্যাপারে একটু ট্রিকি হব, যে যেখানে আমরা দেখবো যে দুইটা জিনিসের মধ্যে যেখানে মানে যেখানে হচ্ছে উদাহরণে কম আছে আমরা সেটা মনে রাখবো। তাহলে এটা বাদে বাদ বাকি যা আছে সেটা হচ্ছে কি অপর সাইডের উদাহরণ। ঠিক আছে, তাহলে দেখো জনকোষ আমরা পেলাম দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে কি ডিম্বাণু আর আরেকটা হচ্ছে শুক্রাণু, আর বাদ বাকি সবাই হচ্ছে দেহকোষ। এখন জীবকোষের ক্ষেত্রে আমরা দুইটা কোষ হচ্ছে গিয়ে পেয়ে গেলাম দুই ধরনের। এরপর দেখো আমরা জানি যে জীবকোষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা কোষগুলোকে কিন্তু ভাগ করতে পারি। তাহলে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা কোষগুলোকে কিভাবে ভাগ করব? কোষগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেল জিনিসটা আসলে কি? দেখো আমি কিন্তু প্রোক্যারিওটিক একসাথে লিখিনি। কেন একসাথে লিখিনি তোমরা আমাকে একটু বলো তো, যে এখানে আসলে প্রোক্যারিওটিক, প্রো দিয়ে আমরা আসলে বুঝাই কি আদি। এখন ক্যারিওটিক দিয়ে আসলে আমরা কি বুঝাচ্ছি, ক্যারিওটিক দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি? তোমরা যারা যারা জয়েন করে আছো তারা আমাকে একটুখানি জানাও যে ক্যারিওটিক দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিক সেল এবং আরেকটা পাবো আমরা কি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। আমি প্রশ্ন করেছি যে ক্যারিওটিক দিয়ে আমরা আসলে কি বুঝি, তোমরা যারা জয়েন করে আছো আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, আমাকে একজন জানিয়ে দিয়েছে এমডি জুনায়েদ বলছে নিউক্লিয়াস, সৌভিক মন্ডল জয় বলছে শ্রেণী, আচ্ছা প্রসেনজিৎ দাস ও বলছে নিউক্লিয়াস, ওকে, শোয়েব খান নিউক্লিয়াস বলছো, জানাত আরা লস্কর নিউক্লিয়াস বলছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো ক্যারিওটিক শব্দটা এসেছে কি থেকে? ক্যারিওটিক শব্দটা এসেছে ক্যারি অন থেকে, ক্যারি অন, এবং ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আদি হচ্ছে কি প্রো মানে কি আদি, যে হচ্ছে কি একটা আমি বলি ওল্ড মডেল বা ওল্ড ফ্যাশন, ঠিক আছে। তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর ইউ, ইউ মানে হচ্ছে গিয়ে কি প্রকৃত, ঠিক আছে, প্রকৃত, বা এ হচ্ছে গিয়ে একটু মডার্ন। তো তোমার বইতে কখনো যদি তুমি বায়োলজিতে কোনো একটা ওয়ার্ডের আগে ইউ শব্দটা দেখো তাহলে তুমি বুঝবে যে এই জিনিসটা হচ্ছে উন্নত, এই জিনিসটা হচ্ছে উন্নত। আমি কি বলছি, যে তোমার বায়োলজি বইতে কোনো একটা ওয়ার্ডের আগে তুমি যদি ইউ শব্দটা দেখো তাহলে তুমি ভাববে যে এই জিনিসটা আসলে অপেক্ষাকৃত উন্নত। যেমন প্রোক্যারিওটিক সেল যেটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, আর ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তার মানে ইউক্যারিওটিক সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল থেকে উন্নত। তো এখন আমরা আসলে অনেকক্ষণ পড়ে ফেলছি, এখন আমার আর পড়াতে ভালো লাগতেছে না, আমি এখন একটু আইফোন নিয়ে আলোচনা করব।
ঠিক আছে? তো আইফোন নিয়ে আসলে আমাদের সবারই অনেক বেশি ইন্টারেস্ট থাকে, তাই না? দেখো, আমাকে কিন্তু কোনো একটা হচ্ছে কি অ্যাপেল এসে বলে নাই যে তুমি হচ্ছে কি আইফোন নিয়ে একটু কথাবার্তা বলবো। আমার মনে হয়েছে এখন আমি একটু আইফোন নিয়ে কথা বলবো। তো দেখো, আইফোন 8, তারপরে হচ্ছে গিয়ে কি আইফোন 10 আসছে। তো এখন আইফোন 10 কেন আসছে? কারণ আইফোন 8 এর মধ্যে কিছু হচ্ছে গিয়ে ফিচার ছিল যেগুলি আসলে কি একটু উন্নত, মানে আইফোন যারা তৈরি করে তারা ভাবলো যে 8 এর যে এই ফিচার গুলি আমরা আরেকটু হচ্ছে উন্নত করতে পারি। ঠিক আছে? তো তখন তারা কি করলো যে 8 এর এই ফিচার গুলি আর উন্নত করে 10 নিয়ে আসছে। এখন 10টা অবশ্যই কি হবে, 8 এর চাইতে উন্নত, তাই না? তাহলে পরবর্তীতে যে আসে সে কিন্তু অবশ্যই কি হয়, একটু একটু করে উন্নত হয়, এবং আগের মডেলের চাইতে তার কি হয়, তার ফিচার গুলি আরো বেশি উন্নত থাকে। এখন আমি আইফোনের কথা কেন বললাম? তো দেখো, আইফোনের কথা আমরা বাদ দিই, আমরা চিন্তা করি নোকিয়া 1200 সেট আর তোমার বর্তমানের স্মার্টফোন। নোকিয়া 1200 দিয়ে তুমি কখনোই কি করতে পারতা না বলতো? তুমি হচ্ছে ছবি তুলতে পারতা না, তাই না? তুমি স্মার্টফোনে এখন ছবি তুলতে পারো, সামনে ছবি তুলো, পিছনে ছবি তুলো, যত রকম ইচ্ছা ছবি তুলো। তো এখন দেখো, এইখানে আমি আইফোনের কথা কেন নিয়ে আসলাম? প্রোক্যারিওটিক সেল, আমি বলতেছি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ইউক্যারিওটিক সেল, আমি বলতেছি প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে আদি নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসটা কি হবে, একটু ওল্ড ফ্যাশন হবে, একটু ওল্ড মডেল হবে। এরপরে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসটা এখানে কি হবে, নিউক্লিয়াসটা এটা কি হবে, উন্নত হবে। অর্থাৎ এটাকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে, আইফোন 10 এর সাথে। আর প্রোক্যারিওটিক সেলকে তুলনা করব কিসের সাথে, আইফোন 8 এর সাথে। এখন এই যে প্রোক্যারিওটিক সেল, এখানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ আমরা কেন বলতেছি, নিউক্লিয়াসটাকে কেন আমি বলবো ওল্ড ফ্যাশন? তো আমরা যদি একটা নিউক্লিয়াস আঁকি, এখন আমি একটা নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসটাকে আমি আসলে কি বলি জানো, নিউক্লিয়াসটাকে আমি আসলে একটা চাঁদের সাথে তুলনা করি। ছোটবেলায় আমরা কিন্তু সবাই পড়ে আসছিলাম যে চাঁদের বুড়ি থাকে চাঁদের মধ্যে, তাই না? তো আসলে কিন্তু চাঁদের বুড়ি টুড়ি এগুলি কিছু নাই, কিন্তু আমরা পড়ে আসছি। তো তোমরা যেহেতু পড়ে আসছো ওই জিনিসটাকে, আমি মানে তোমরা পড়ে আসছি না, আমরা আসলে এটা শুনতাম, গল্প শুনতাম, তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে ওইটাকে একটু শ্রদ্ধা জানাই। তো আমরা হচ্ছে দেখো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, একটা নিউক্লিওলাস থাকবে, যেটাকে আমরা ধরলাম কি বুড়ির মাথা। ঠিক আছে? এই নিউক্লিওলাস থেকে কি হবে, কিছু এরকম জালিকাকার গঠন বের হবে, এগুলি হচ্ছে বুড়ির চুল। ঠিক আছে? আর গোল, এটা হচ্ছে কি আমরা তাদের সাথে তুলনা করতে পারি। তাহলে মাঝখানে একটা কি থাকবে, মাঝখানে থাকবে নিউক্লিওলাস, আর এখানে কিছু সুতার মতন জালিকাকার গঠন থাকবে। এখন এই যে সুতার মতন জালিকাকার গঠন, এই জিনিসটাকে আসলে আমরা কি বলি, এই জিনিসটা হচ্ছে সুতা, তাই না? দেখতে অনেকটা কি তন্তুর মতন, তাহলে এটা যেহেতু নিউক্লিয়াস আছে তাই এটাকে আমরা বলতে পারি কি নিউক্লিয়ার তন্তু। এখন তন্তুকে বায়োলজির ভাষায় আমরা কি বলি, বায়োলজির ভাষায় আমরা বলি রেটিকুলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম। দেখো, তোমাদের কিন্তু আমি নিউক্লিয়াসও পড়াই ফেলতেছি, তাই না? নিউক্লিয়ার রেটিকুলাম। এখন নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়ার রেটিকুলাম আছে, আর আছে কি নিউক্লিওলাস আছে, এবং কিছু হচ্ছে গিয়ে তরল উপাদান থাকে যেগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এখন এই যে নিউক্লিয়াস, এর চারপাশে আমি একটা কি করছি, বাউন্ডারির মতন দিছি, তাই না? তাহলে এই যে বাউন্ডারি, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি কি নিউক্লিয়ার মেমব্রেন। এখন প্রকৃত কোষের ক্ষেত্রে, সরি প্রকৃত কোষ না, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই নিউক্লিয়ার মেমব্রেনটাই থাকবে না, এই আবরণীটাই থাকবে না। চিন্তা করো, অনেকটা আমাদের প্রকৃত কোষটা হচ্ছে গিয়ে কি আদিম যুগের মানুষের মতন। আদিম যুগের মানুষ কি জামা কাপড় পরতো না, তাই না? তাহলে তাদের দেহের উপরে কোনো আবরণই রাখতো না। আর প্রোক্যারিওটিক সেলও সেরকম, কি আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এরা কি করে, এদের হচ্ছে গিয়ে আবরণী নিউক্লিয়ার মেমব্রেনটাই থাকে না, নিউক্লিয়াসের যে আবরণটাই আছে সেই আবরণটাই থাকে না। আচ্ছা, তোমাদের কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? উম, আচ্ছা, আমাকে একটু জানাও তো সবাই যে সাউন্ডে প্রবলেম হচ্ছে নাকি। তো এটা গেল কি প্রোক্যারিওটিক সেলের কথা। তাহলে ইউক্যারিওটিক সেল কি, এটা যেহেতু প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখবো, এর ক্ষেত্রে আসলে সব বৈশিষ্ট্যগুলো থাকবে, কারণ এ তো কি আমাদের সেই আইফোন 10, তাই না? বা এ হচ্ছে আমাদের সেই স্মার্টফোন। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সব বৈশিষ্ট্যগুলোই থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার রেটিকুলাম বা তন্তু থাকবে, তারপর নিউক্লিওলাস থাকবে। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু জানাও। কেউ বলতেছো হচ্ছে, কেউ বলতেছো হচ্ছে না। তাহলে যাদের হচ্ছে তাদের মনে হয় তোমাদেরই প্রবলেম হতে পারে, কারণ যেহেতু কারো কারো হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেল নিয়ে জেনে গেলাম। এখন এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা দেখব যে কোষের ক্ষেত্রে
বিভিন্ন অঙ্গাণু যেগুলি থাকে সেই অঙ্গাণুর মধ্যে সবাই কিন্তু থাকবে না, শুধুমাত্র একজন থাকবে। সেই একজনের নাম কি? বেচারা রাইবোজোম। এই বেচারা রাইবোজোম শুধুমাত্র এই ওল্ড ফ্যাশন কোষটার মধ্যে থাকবে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে তুমি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া সবাইকে হচ্ছে গিয়ে পাবে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সবাইকে পাবে। তাহলে আমরা কোষের প্রকারভেদ এবং কোষ কাকে বলে এই জিনিসটা দেখে ফেলছি। এখন আমরা ইন্টারেস্টিং টপিকে চলে যাব, এবং এই ইন্টারেস্টিং টপিকটা আসলে কি? এই ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে গিয়ে কি? কোষ প্রাচীর। এখন আমি যখন কোষ প্রাচীর পড়াই তখন স্টুডেন্টরা আমাকে সবসময় কি বলে জানো? বলে যে আপু, আপনি আসলে বায়োলজির টিচার নাকি আপনি আসলে রাজমিস্ত্রি? আমি আসলে এই জিনিসটা নিয়ে কখনোই মাইন্ড করি না যে আমাকে রাজমিস্ত্রি বললো। আসলে আমি হচ্ছে গিয়ে এভাবেই পড়াই যে এটা ওরা আমাকে এই প্রশ্নটা করে। এখন দেখি তোমরা আসলে আমাকে এই কথাটা বলো নাকি। আচ্ছা, দেখি কি হচ্ছে গিয়ে আমি রাজমিস্ত্রি হয়ে গেলাম কোষ প্রাচীর পড়িয়ে। তো দেখো, কোষ প্রাচীর। এখন প্রাচীর তার মানে কি? একটা হচ্ছে গিয়ে ওয়াল বা হচ্ছে গিয়ে বাউন্ডারি থাকবে, তাই না? তাহলে কোষ প্রাচীর মানে কোষের চারপাশে যে প্রাচীরটা থাকবে বা যে বাউন্ডারিটা থাকবে সেটাকে আমরা বলবো কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীরটা কাদের ক্ষেত্রে পাওয়া যায় আমাকে একটু বলো তো, যে কোষ প্রাচীরটা আমরা কোন ধরনের কোষের ক্ষেত্রে পাবো? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রেই কি পাবো, নাকি শুধুমাত্র যে কোনো শুধুমাত্র প্রাণী কোষে পাবো বা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাবো? তোমরা যারা আছো আমাকে হচ্ছে গিয়ে একটু জানিয়ে দাও যে কোষ প্রাচীরটা আমরা কাদের ক্ষেত্রে পাবো। তো দেখো, আমি এখানে ধরে নিলাম যে এটা একটা কোষ, ঠিক আছে? এটা একটা কোষ, ওকে। তাহলে এই কোষটার পাশে অবশ্যই কি আরো একটা কোষ থাকবে, তাই না? এই কোষের পাশে অবশ্যই আরো একটা কোষ থাকবে। এখন এই দুইটা কোষের মাঝখানে আমি কি করছি? মাঝখানে আমি একটা ফাঁকা জায়গা দিছি। তো আচ্ছা, তোমরা আমাকে উত্তর দিয়ে ফেলছো, তো আমি একটু দেখি যে প্লান্ট সেল বোথ। আমাকে আলামিন বিন রফিক বলতেছে বোথ। সাদমান হোসেন বলছো উদ্ভিদ কোষ। আব্দুর রাফি জামান, শোয়েব খান, বুশরা আচ্ছা আব্দুল শোয়েব খান, এরপরে হচ্ছে গিয়ে ফাহমিদা সুলতানা, তারপরে নির্ণয় নন্দী, সবাই বলতেছে উদ্ভিদ কোষ। রাফা, সানজিদ, সবাই উদ্ভিদ কোষ বলছো, ওকে। তোমরা যারা যারা উদ্ভিদ উদ্ভিদ কোষ উত্তর দিয়েছো তারা তাদের উত্তরটা আসলে সঠিক হয়েছে, যে কোষ প্রাচীর আমরা কোথায় পাবো? উদ্ভিদ কোষে পাবো। এখন চিন্তা করো যে আমরা উদ্ভিদ কোষটা সেসব বাদ দিয়ে দিছি, যেগুলি আমাদের কাছে অনেক ভেজাল লাগে, এভাবে আমরা পড়বো না। তুমি চিন্তা করো, তুমি একটা বাড়ি তৈরি করছো, আর তুমি তুমি কি করছো? তুমি একটা রুম বানাইছো, বুঝছো? বিরাট একটা রুম। তোমার বাবা মা তোমাকে জায়গা সম্পত্তি দিয়ে গেছিল, তুমি বিরাট ওই জায়গার মধ্যে বিরাট একটা রুম বানাইছো, মনে করছো এত বড় রুম বানাবো, এই এক রুমের মধ্যে আমার সবকিছু হয়ে যাবে। এখন এরপর তুমি কি করলা? রুম বানানোর পরে তুমি হচ্ছে গিয়ে সেই রুমে একটা কি করছো? বাউন্ডারি দিছো। আচ্ছা, বাউন্ডারি দিছো না, তুমি দুইটা রুম বানাইছো, তুমি দুইটা রুম বানাইছো এবং রুমগুলির মধ্যে তুমি কি করছো? বাউন্ডারি দিছো। এন্ড তুমি বাউন্ডারি কেন দিছো বলো তো? তুমি বাউন্ডারি দিছো যাতে একটা রুম থেকে আরেকটা রুম কি হয়? আলাদা করা হয়, তাই না? আলাদা থাকে, দুইটা রুম আলাদা থাকে। এখন এই যে তুমি রুমটার মধ্যে বাউন্ডারি দিলা, সবার প্রথমে তুমি রুমের মধ্যে কি দিছো বলো তো? সবার প্রথমে দুইটা রুমের মাঝখানে তুমি একটা ইটের দেয়াল বানাইছো। ধরো এটা একটা রুম, এটা তোমার একটা রুম, এটা তোমার একটা রুম, আর এটা তোমার আরেকটা রুম। দুইটা রুমের মাঝখানে তুমি একটা কি করছো? ইটের দেয়াল দিছো। এখন এই ইটের দেয়াল কি তুমি দুইটা রুমের জন্য আলাদা আলাদা দিছো? দেখো, এখানে আমি হচ্ছে গিয়ে ধরো এটা আমার একটা রুম আছে আর এটা আমার আরেকটা রুম। এখন দুইটা রুমকে আমি মাঝখান দিয়ে সেপারেট করব, আমি মাঝখানে একটা ইটের দেয়াল দিব। এখন তুমি কি করছো? তুমি কি এই সাইডে একটা ইটের লেয়ার দিছো, এই সাইডে একটা ইটের লেয়ার দিছো, এরকম দিছো? তুমি তো এরকম দাও নাই। তুমি একটা ইটের লেয়ার দিছো, মাঝখানে একটা ইটের লেয়ার দিয়ে তুমি দুইটা রুমকে কি করছো? আলাদা করে দিছো। এখন এই যে তুমি একটা ইটের লেয়ার দিলা, এই একটা ইটের লেয়ার দিয়ে তুমি দুইটা রুমকে আলাদা করে দিছো, এই একটা ইটের লেয়ারের কি করছো? এই একটা ইটের লেয়ারের দুই পাশেই তুমি কি করছো? প্লাস্টার করছো। এন্ড প্লাস্টার কি তুমি এরকম করবা যে আমি এই রুমের এই সাইড দিয়ে আমি প্লাস্টার করব, এই রুমে আমি প্লাস্টার করব না? তাহলে কি হবে? এই রুমে তো ইট দেখা যাবে। তো তুমি কি করছো? দুই পাশ দিয়ে প্লাস্টার করে ফেলছো। এখন প্লাস্টার করার পর তোমার মনে হচ্ছে না প্লাস্টার করে তো ভালো লাগতেছে না, এখন একটু রং টং করি। তো তুমি কি করলা? এখানে আবার রং করে দিলা। তুমি কি করলা? এই রুমেরটাও রং করে দিছো দেয়ালটায়, আবার এই রুমের দেয়ালটাও তুমি কি করছো? রং করে দিছো। এখন দেখো, এই যে দুইটা রুমকে তুমি আলাদা করছো, মাঝখানে কি করছো? একটা মাত্র ইটের লেয়ার দিছো, তাই না? একটা মাত্র ইটের লেয়ার দিছো। তাহলে ইটের লেয়ার থাকবে কয়টা? একটা। আর তারপরে কি এই ইটের লেয়ারের উপরে এই পাশে তুমি প্লাস্টার করছো, এই পাশে তুমি প্লাস্টার করছো, এই পাশে তুমি কালার করছো, রং দিছো, এই পাশেও তুমি রং দিছো। তাহলে এই যে একটা ইটের লেয়ার, এই একটা ইটের লেয়ারটাকে আমরা বলবো মধ্য পর্দা। তাহলে মধ্য পর্দা কি? কোষ প্রাচীরের মধ্যে আমরা তিন ধরনের হচ্ছে লেয়ার পাই। তার মধ্যে একটা লেয়ার হচ্ছে মধ্য পর্দা, একটা লেয়ার হচ্ছে মধ্য পর্দা, যেটা আমরা দুইটা কোষের মাঝখানে একটাই পাবো। দুইটা কোষকে আলাদা করার জন্য একটাই মধ্য পর্দা পাবো। দুইটা কোষকে আলাদা করার জন্য কোষ প্রাচীরে আমরা দুইটা মধ্য পর্দার লেয়ার দেখবো না। এটা বোঝানোর জন্য আমি তোমাকে একটু রাজমিস্ত্রি টাইপের বর্ণনা দিলাম, বুঝছো?
তাহলে দেখো এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে আমি কি করছি, যে এই পাশে আমি একটা প্লাস্টার করছি, এই পাশেও আমি প্লাস্টার করছি। তাহলে এই যে এই পাশে আমি প্লাস্টার করলাম, এই প্লাস্টারটা হচ্ছে গিয়ে কি প্রাথমিক পর্দা। এখন তুমি কেন প্লাস্টার করছো? তুমি যদি শুধুমাত্র ইটের লেয়ারটা দিয়ে রাখতা তাহলে কি হইতো, তাহলে দেখা যাইতো যে তোমার এই রুমের যে হচ্ছে বাউন্ডারিটা দিছো কখনো এই ইটটা কি হইতো, ড্যামেজ হয়ে যাইতো। তারপরে তুমি প্লাস্টার করছো, তাহলে প্লাস্টার করার ফলে কি হয়েছে, জিনিসটা আরো বেশি দৃঢ় হয়েছে, তাই না? তারপর তুমি কি করছো, এই প্লাস্টারটা যাতে ক্ষতি না হয় তার উপরে কি করছো, রং করে দিছো। এই রংটাকে আমরা বলি সেকেন্ডারি পর্দা, বা তোমার বই অনুযায়ী হতে পারে সেটা সেকেন্ডারি প্রাচীর, পর্দা বা প্রাচীর যেটাই তুমি বলো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, আমরা কোষ প্রাচীরের মধ্যে তিনটা স্তর পেলাম। তার মধ্যে মধ্য পর্দা যেটা দুইটা কোষের জন্য একটা থাকবে, পাশাপাশি দুইটা কোষের জন্য একটা থাকবে। এখন একটা কোষ হচ্ছে এখানে, আরেকটা কোষ হচ্ছে এখানে, তাহলে তাদের মধ্যে কি কখনো একটা মধ্য পর্দা থাকতে পারবে? পারবে না। পাশাপাশি যদি দুইটা কোষ হয় তাদের মধ্যে মধ্য পর্দা থাকবে একটা, তার উপরে থাকবে কি প্রাথমিক পর্দা, এবং তার উপরে থাকবে কি সেকেন্ডারি প্রাচীর। এবং এই যে সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু সব কোষের ক্ষেত্রে গঠিত হয় না। কাদের ক্ষেত্রে গঠিত হবে? যে উদ্ভিদগুলি একটু মোটা সোটা হয়। দেখো তুমি যখন এতগুলি প্রাচীর দিতেছো তখন তুমি জিনিসটাকে কি করতেছো, একটু মোটা বানাই ফেলতেছো, একটু দৃঢ় বানাই ফেলতেছো। তাহলে যে উদ্ভিদগুলি একটু দৃঢ় হয় তাদের ক্ষেত্রে এই সেকেন্ডারি প্রাচীরটা গঠিত হয়। এখন দেখো তুমি রুম বানাইছো, তুমি রুমের মধ্যে বাউন্ডারিও দিছো, এখন তুমি রুমের মধ্যে কোনো জানালা রাখো নাই, তাহলে এটা কি হইলো? বা তুমি রুমের মধ্যে কোনো ভেন্টিলেটর রাখো নাই, তাহলে এটা কি হইলো? তুমি তো দম বন্ধ হয়ে ওই রুমে মরে যাবা। তাহলে তখন তুমি কি করলে, তোমার মনে হলো যে না এই রুমের মধ্যে তো আসলে আমার জানালা বা ভেন্টিলেটর রাখার প্রয়োজন আছে। তখন তুমি কি করলা, এই যে বাউন্ডারি করছো এই বাউন্ডারির মধ্যে কিছু ছিদ্র তৈরি করলা, বা কি তুমি কি করলা, ভেন্টিলেটর বানালা। এখন তোমার রুমের ভেন্টিলেটর আছে, আর কোষের কি ভেন্টিলেটর থাকবে না? ওরও ভেন্টিলেটর আছে, এবং এইটার নামই হচ্ছে গিয়ে কি প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা কি, কেন তুমি ভেন্টিলেটর দিছো? যাতে তোমার রুমের মধ্যে হচ্ছে গিয়ে কি বায়ু চলাচল করতে পারে। কেন তুমি জানালা দাও? যাতে বায়ু চলাচল করতে পারে। তাহলে কোষের মধ্যে এই প্লাজমোডেজমাটাকে আমি ভেন্টিলেটর বলতেছি, কেন দেয়া হয়েছে? কারণ যাতে একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন উপাদান চলাচল করতে পারে, এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে, ঠিক আছে? তাহলে প্লাজমোডেজমাটা আসলে কি, প্লাজমোডেজমাটা আসলে কি, যে দুইটা কোষের মাঝখানে যোগাযোগ রক্ষা করার জন্য এরকম সংযোগকে আমরা বলি কি প্লাজমোডেজমাটা। তাহলে এর মাধ্যমে কি হয়, একটা কোষ থেকে আরেকটা কোষে কি যায়, পানি আর খনিজ লবণ চলাচল করে। তাহলে কোষ প্রাচীর হচ্ছে কি আমরা পড়ে ফেললাম। এখন এই কোষ প্রাচীরের আসলে কাজটা কি? কাজটা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। কাজ কি, যে কোষটাকে সে কি করবে, কোষটাকে সে একটা আকার আকৃতি দিবে। এখন তুমি রুমে বাউন্ডারি কেন দাও? কারণ রুমের একটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখার জন্য। তারপরে কি করবে, কোষের মধ্যে দৃঢ়তা দিবে। কেন তুমি দেয়ালটা কেন দিছো? যাতে তোমার এই রুম মানে তোমার এই দেয়ালের মধ্যে তুমি এতগুলি লেয়ার দিছো কেন? যাতে এটা দৃঢ়তা প্রদান করে কোষকে। এখন তুমি দেয়াল বা বাউন্ডারি কেন দাও? যে বাইরের কোনো হচ্ছে গিয়ে আঘাত তোমার রুমের মধ্যে, বা বাইরের কোনো হচ্ছে কি অবস্থা, বাইরে যে কোনো প্রতিকূল অবস্থায় হোক না কেন, যেটা তোমার রুমে থাকা মানুষের কোনো হচ্ছে গিয়ে ক্ষতি করতে না পারে। তাহলে কোষ কেন তার বাউন্ডারি দিবে? কারণ বাইরের কোনো আঘাত থেকে সে তার ভেতরে থাকা জিনিসগুলোকে রক্ষা করতে চায়। ওকে, তো এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে কোষ প্রাচীর পড়া শেষ না। কোষ প্রাচীরের কিছু উপাদান আছে, যে কিছু হচ্ছে গিয়ে কোষ প্রাচীর কারা গঠন করে। তো কোষ প্রাচীর আমরা তো দেখলাম যে এতগুলি হচ্ছে গিয়ে প্রাচীর, এখন এই প্রাচীরগুলি গঠন করবে কারা, এই প্রাচীরগুলো আসলে কি দিয়ে তৈরি? তো প্লাস্টার সিমেন্ট দিয়ে তৈরি, সেরকম এই প্রাচীর কি দিয়ে তৈরি? এই প্রাচীরগুলো মেনলি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এখন কার্বোহাইড্রেট দিয়ে যে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হচ্ছে গিয়ে তোমার বইয়ের মধ্যে আসলে এরকম হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটটাকে স্পেসিফিক ভাবে লেখা নাই। তোমার বইতে লেখা কি সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর লিগনিন, পেকটিন, সুবেরিন, তো এইসব জিনিসগুলো লেখা। এখন এই সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন যা যা লেখা আছে তারা সবাই কিন্তু কার্বোহাইড্রেট। এবং তুমি একটা জিনিস পাবে বইয়ের মধ্যে, যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষপ্রাচীর তৈরি কাইটিন দিয়ে। এখন কাইটিন জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝি না আপু, ঠিক আছে বুঝলাম যে সেলুলোজ, হেমিসেলুলোজ এরা হচ্ছে কি সবাই কার্বোহাইড্রেট, লিগনিন, সুবেরিন, কাইটিন কি? দেখো কাইটিনও একটা কার্বোহাইড্রেট। তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবা তোমরা একটা চ্যাপ্টার পাবা কোষ রসায়ন, যেটা নিয়ে স্টুডেন্টরা এত ভয় পায়। এবং যখন আমি এটা নিয়ে ক্লাস নিছি, যে কোনো জায়গায় উদ্ভাস বলে স্টুডেন্ট ক্লাস নেই বলো, আমি ওরা চিন্তা করে যে আল্লাহ এই চ্যাপ্টার তো বুঝবো না, কিন্তু এই চ্যাপ্টারটা আসলে খুব সুন্দর করে বোঝা যায়। যাই হোক, সেদিকে আমরা না যাই। তো দেখো এই যে কাইটিন, এই কাইটিনের মধ্যে কি, কাইটিন আসলে এক ধরনের হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড। আমি তুমি বলবো আল্লাহ আপু পলিস্যাকারাইডটা আবার কি?
পলিস্যাকারাইড আবার কি? দেখো তোমরা কিন্তু কেমিস্ট্রির মধ্যে পলিমার পড়ছো তাই না? পলিস্যাকারাইড আসলে কি, যে কার্বোহাইড্রেটের এরকম যদি পলিমার থাকে তখন সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পলিস্যাকারাইডের মধ্যে কি থাকে? পলিস্যাকারাইডের সাথে যদি কখনো অ্যামিনো মূলক এসে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কি কাইটিন। এবং এই যে পলিস্যাকারাইডের সাথে অ্যামিনো মূলক এসে যুক্ত হবে, এটা কি করে? এটা হচ্ছে গিয়ে কাইটিনকে একটা শক্ত কাঠামো দেয়। তুমি দেখবা সেলুলোজ, হেমিসেলুলোজ, এই জিনিসগুলি কি, সেলুলোজের যদি উদাহরণ আমরা দিই, হ্যাঁ, সেলুলোজের উদাহরণ বা হেমিসেলুলোজের উদাহরণ যদি তুমি দেখো, তাহলে এগুলির চাইতে কিন্তু কাইটিনটা অপেক্ষাকৃত কি হয়? অপেক্ষাকৃত শক্ত হয়। নর্মালি আমরা হচ্ছে গিয়ে কি পতঙ্গের বহিরাবরণেও দেখি যে কাইটিন থাকে। পতঙ্গের আবরণ তুমি একটা দেখো, তেলাপোকার আবরণের কথা যদি চিন্তা করো, সেটা কি হয়? শক্ত হয়, তাই না? তাহলে কেন শক্ত হয়? কারণ এর সাথে আসলে অ্যামিনো মূলক থাকে। ঠিক আছে, এগুলি আসলে কি বাইরের কথাবার্তা, এগুলো মনে না থাকলেও কোনো সমস্যা নেই। আমাদের কোষ প্রাচীর পড়া শেষ। এখন দেখো আমরা কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে গিয়ে এখন আমরা পড়বো কোষ ঝিল্লি। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, কোষ ঝিল্লি এটা কি শুধুমাত্র প্রাণীতে পাওয়া যায় নাকি উদ্ভিদেও পাওয়া যায়? তোমরা আমাকে একটু বলো যে কোষ ঝিল্লি কি প্রাণীতে পাওয়া যায় নাকি উদ্ভিদে পাওয়া যায়? আচ্ছা, একজন হচ্ছে গিয়ে বলতেছে NH2, হ্যাঁ, অ্যামিনোমূলক মানে হচ্ছে গিয়ে NH2। আচ্ছা, কাইটিন এক ধরনের প্রোটিন। ওকে, তুমি একটু ভালো করে সার্চ দিয়ে দেখো তো, যেখান থেকে জানছো যে কাইটিন এক ধরনের প্রোটিন সেটা আরেকবার একটু দেখে নিও। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো কি কোষ ঝিল্লি। দেখো আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে কোষ ঝিল্লি কি প্রাণীতে পাওয়া যায় নাকি উদ্ভিদে পাওয়া যায়, নাকি সব উভয় প্রাণী উদ্ভিদ উভয়ের কোষ ঝিল্লি আমরা পাই, সেটা আমাকে একটু জানো। ওকে, সঞ্জিত চৌধুরী বলতেছে উদ্ভিদ। তারপরে হচ্ছে গিয়ে শর্ট মাশরুম, ওকে, মাশরুম চলে আসছে আমাদের ক্লাসে। শর্ট মাশরুম বলতেছে এনিমেল সেল। তুমি লং মাশরুম কেন হইলা না? আচ্ছা, দুইটাতেই। অনেকেই বলতেছো বোথ। আজিজুল, আবির, তাসকিন, বাপ্পি, সাগর, বাবু, আয়াত, আয়ানা, আয়াত, প্রসেনজিৎ, আয়ুব, সবাই বলতেছো যে বোথ। ওকে, তোমরা যারা বোথ উত্তর দিছো তারা অবশ্যই সঠিক উত্তর দিছো, যে কোষ ঝিল্লি আমরা দুই ক্ষেত্রে পাবো, উদ্ভিদের ক্ষেত্রেও পাবো, প্রাণীর ক্ষেত্রেও পাবো। এখন এই কোষ ঝিল্লিটা আসলে কি? দেখো, উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীর থাকবে। এখন প্রাণী বেচারা, ওর তো কোষ প্রাচীর নাই। এখন প্রাণীর কি তাইলে চারপাশে, কোষের চারপাশে কোনো বাউন্ডারি থাকবে না? তাহলে ওর যে বাউন্ডারি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গিয়ে কোষ ঝিল্লি। ওকে, সেটার নাম হচ্ছে গিয়ে কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। তোমাদের হচ্ছে গিয়ে কি এসএসসি লেভেলে আসলে কোষ ঝিল্লি নিয়ে সেরকম কোনো হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা নাই। তো আমরা দুইটা জিনিস মনে রাখবো। ঠিক আছে, দুইটা জিনিস মনে রাখবো। কিভাবে? ধরো এটা একটা কোষ, ওকে, এটা একটা কোষ। এখন এটা কি কোষ? এটা একটা প্রাণী কোষ। তো এই প্রাণী কোষের চারপাশের বাউন্ডারিটাকে আমরা কি বলবো? বাউন্ডারিটাকে আমরা বলবো কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি কাদের ক্ষেত্রে আছে? কাদের ক্ষেত্রে থাকবে? প্রাণী কোষেও থাকবে, আর হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষেও থাকবে, উদ্ভিদ কোষেও থাকবে। এখন কোষ ঝিল্লি হচ্ছে গিয়ে কি ভালো মানুষ না। কোষ প্রাচীর যেমন দেখো কি সুন্দর বাউন্ডারি গঠন করছে, ঠিক আছে, সুন্দর মতন আছে সে। কোষ ঝিল্লির মাঝে মাঝেই মনে হয় কি, কোষ ঝিল্লির মাঝে মাঝে মনে হয় কি যে মানে এ হচ্ছে অনেকটা কি ওই যে বাবা মার বকাতে ছেলে, ওই রকম। ওরা বলছে বাউন্ডারি গঠন করতে, ও কি করছে মাঝে মাঝেই কি করে এরকম ভাঁজ হয়ে যায়। মাঝে মাঝেই বলে না আমি বাউন্ডারি গঠন করুম না, তো ওই রকম ভাঁজ হয়ে যায়। তাহলে এই যে ভাঁজ হয়ে যায়, এগুলি দেখতে অনেকটা মনে হইতেছে না আঙ্গুলের মতন? কি মনে হচ্ছে তোমার? আঙ্গুলের মতন, তাই না? তাহলে এই যে আঙ্গুলের মতন, এই আঙ্গুলের মতন ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজগুলিকে আমরা বলি মাইক্রোভিলাই। এখন তোমরা আমাকে বলবা জাপু এত কঠিন নাম, এটা তো মনে থাকে না। দেখো, বিলাই জিনিসটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে গিয়ে জানি যে ক্ষুদ্রান্তের মধ্যে এরকম হচ্ছে গিয়ে আঙুলের মতন গঠন থাকে, যেগুলিকে আমরা বিলাই বলি। তুমি এটা মনে রাখবা যে তোমার বায়োলজির মধ্যে যেরকম, যখনই আমরা এরকম আঙুলের মতন গঠন কিছুতে দেখি, তখন সেটাকে আমরা বলি কি বিলাই। এখন তাহলে মাইক্রো কেন? কারণ মাইক্রো মানে হচ্ছে ছোট। তুমি দেখো কোষ কত ছোট, তার মধ্যে থাকে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির মধ্যে থাকে কি কিছু এরকম ভাঁজ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলি? এটা আরো ছোট হবে, তার জন্য এখানে আমরা এদের নাম দিই কি মাইক্রো বিলাই। এখন ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে, কখনো কখনো সে হচ্ছে বের হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। আবার কখনো কখনো সে কি করে, সে মনে না আমি বাউন্ডারি গঠন করুম না, সে কি করে ভিতরের দিকে ঢুকে গেছে। এখানে সে হচ্ছে আঙুলের মতন গঠন তৈরি করছে, এখানে আবার সে কি করছে, ভিতরের দিকে ঢুকে গেছে। এখন এই যে ভিতরের দিকে ঢুকে গেছে, এই ভিতরের দিকে ঢুকে যাওয়া এটাকে আমরা বলি কি ফোস্কা। এন্ড কি ফোস্কা? এটাকে আমরা বলি হচ্ছে পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা। এন্ড ফোস্কা কেন বলা হয়? দেখো, কখনো যদি আমাদের হাত পার মধ্যে হচ্ছে গিয়ে পুড়ে যায়,
তো সেখানে দেখা যাবে কি ফোসকা পড়বে, এরপরে সেই ফোসকাটা উঠে গেলে ওখানে একটু গর্তের মতন হয়, একটু ক্ষয় হয়। তো এখানে যেহেতু একটু গর্তের মতন গঠন, এজন্য এটাকে আমরা বলবো কি পিনোসাইটিক ফোসকা। তাহলে এই যে কোষঝিলি, এর আসলে কাজটা কি? দেখো কোষঝিলির কাজটাও কিন্তু কি অনেকটাই এরকম যে কোষের বহিরাবরণ গঠন করা, কারণ প্রাণী কোষে তো আসলে কোষ প্রাচীর নাই, তাহলে ওর বহিরাবরণ গঠন করবে কি কোষঝিলি। কিন্তু কোষঝিলির ক্ষেত্রে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে কোষঝিলি একটা বৈষম্য ভেদ্য পর্দা। এখন বৈষম্য ভেদ্য পর্দা মানে কি? দেখো বৈষম্য ভেদ্য পর্দা মানে হচ্ছে, তোমরা সবাই অভিস্রবণ পড়ে আসছো তাই না? অভিস্রবণে আমরা কি দেখি যে অভিস্রবণে একটা বৈষম্য ভেদ্য পর্দা থাকে। এই বৈষম্য ভেদ্য পর্দাটা কি, এটাকে আমরা বলি কি সিলেক্টিভলি কি পারমিয়েবল। অর্থাৎ কি যে তোমার এই কোষের আশেপাশে আরেক কোষ থাকবে, এখন সেই কোষ কি বলতেছে যে আমার কাছে হচ্ছে পানি খনিজ লবণ আছে, নে তুই একটু নে। এখন ও কি করবে, ও কিন্তু সবাইকে নিতে পারবে না, ও সিলেক্ট করবে যে এই জিনিসটা আমি নিব, এই জিনিসটা আমি নিব না, এই জিনিসটা আমি নিব, এই জিনিসটা আমি নিব না। তাহলে এই ক্ষমতাটা কার আছে? এই ক্ষমতাটা কোষঝিলির আছে। এই জন্য এটাকে আমরা বলি কি বৈষম্য ভেদ্য পর্দা। এবং এই কি করে, অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। দেখো আমরা যখন কোষ প্রাচীর পড়েছি সেখানে আমরা কি দেখছি, আমরা দেখছি ওর এখানে পানি খনিজ লবণ এগুলি চলাচল করার জন্য ওর কি থাকে, প্লাজমোডেজমাটা। আর কোষঝিলি কি, ওর নিজেই হচ্ছে গিয়ে কি এরকমই একটা গঠন যে ও নিজেই চাইলে হচ্ছে গিয়ে কি পানি খনিজ লবণ আদান প্রদান করতে পারবে। তাহলে কেন? কারণ সে হচ্ছে গিয়ে একটা বৈষম্য ভেদ্য পর্দা, এর জন্য আলাদা করে কোনো ছিদ্রের প্রয়োজন নাই। তাহলে কোষঝিলি আমাদের পড়া শেষ। এখন আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে জিনিসটা আমরা পড়বো, আচ্ছা তোমাদের হচ্ছে গিয়ে দেখি কেউ কোনো হচ্ছে গিয়ে প্রশ্ন করছো নাকি? ওকে, সৌভিক মন্ডল জয় বলতেছো প্রক্ষেপিত আঙ্গুলের মতন অঙ্গাণু, হ্যাঁ তুমি একদমই ঠিক বলছো। আচ্ছা আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁকা আর পিনোসাইটিক ফোসকা কি এক জিনিস? না, আন্তঃকোষীয় ফাঁকা আর পিনোসাইটিক ফোসকা আসলে এক জিনিস না। পিনোসাইটিক ফোসকাটা আসলে কি, যে পিনোসাইটিক ফোসকা হচ্ছে গিয়ে তোমার একটা কোষের, ধরো এটা যদি একটা কোষ হয়, ধরো এটা হচ্ছে গিয়ে এটা একটা কোষ, হ্যাঁ এটা কোষ। তাহলে এই কোষটার মধ্যে সবচেয়ে বাইরে, ধরো এটা একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে, এটা একটা উদ্ভিদ কোষ। তাহলে এই উদ্ভিদ কোষের মধ্যে সবার বাইরে কি থাকবে? সবার বাইরে থাকবে হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। তাহলে আমরা ধরে নিই যে এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। এরপর দেখো এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের ভিতরে হচ্ছে কি থাকবে, ভিতরে থাকবে কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লিটা যদি ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায় তখন সেটাকে আমরা বলবো পিনোসাইটিক ফোসকা। মনে করো কোষ ঝিল্লি এই জায়গায় ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে গেল, তখন এটাকে আমরা বলবো কি পিনোসাইটিক ফোসকা। কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা আসলে কি? মনে করো এটা একটা কোষ, হ্যাঁ এই কোষটার মধ্যে কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর আছে, সবকিছু আছে। আবার এইটা একটা কোষ, এই কোষটার মধ্যে কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর আছে, সবকিছু আছে। কিন্তু দুইটা কোষ একজন আরেকজনের সাথে লেগে নাই, তাদের মধ্যে একটু ফাঁকা জায়গা আছে। তখন সেইটাকে আমরা বলি কি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ঠিক আছে, তাদের মধ্যে একটু ফাঁকা জায়গা আছে। মনে করো এখানে এরকম হচ্ছে গিয়ে কোষ আছে, তো এরকম তিনটা কোষ আছে। তাহলে এই তিনটা কোষের মাঝখানে এই জায়গাটা কি ফাঁকা স্থান, ফাঁকা স্থান না? তাহলে এই যে কোষগুলি, এই কোষগুলির মাঝখানে হচ্ছে গিয়ে কি কিছু ফাঁকা স্থান আছে, যে একদমই একটা আরেকটার সাথে পুরোপুরি হচ্ছে গিয়ে কি লেগে নেই, তাদের মাঝখানে হচ্ছে গিয়ে কিছু ফাঁকা স্থান যদি থাকে তখন সেই ফাঁকা স্থানটাকে আমরা বলবো কি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ঠিক আছে, আর পিনোসাইটিক ফোসকা কি সেটা তো আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছি। তাহলে এটাকে আমরা বলি আন্তঃকোষীয় ফাঁকা। ওকে, আচ্ছা, আর কারো কোনো? ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এখন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা কি? দেখো তার আগে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম নিয়ে তোমাদের এইচএসসি লেভেল মানে এসএসসি লেভেলের বইয়ের মধ্যে, আমি বারবার আসলে এইচএসসি বলে ফেলি কারণ সবসময় আসলে এইচএসসি দের ক্লাস বেশি নেওয়া হয়। তো তো দেখো এসএসসি লেভেলের কি হয়, এসএসসি লেভেলের যে বইটা আছে সেটার মধ্যে আসলে প্রোটোপ্লাজম নিয়ে খুব ভালো কোনো ধারণা দেয়া নাই। এখন তোমরা যেহেতু একদমই এসএসসি পার করে এইচএসসি তে চলে যাবা, তাই আমি একটুখানি ধারণা দিব কিরকম। দেখো এই যে প্রোটোপ্লাজম, হ্যাঁ প্রোটোপ্লাজমের আগে আমরা আরেকটা শব্দ পড়বো, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট, আমরা কতগুলি শব্দ নিয়ে হচ্ছে গিয়ে এখন আলোচনা করব। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, এরপরে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে গিয়ে সাইটোসল। তাহলে এই শব্দগুলির মধ্যে আমাদের হচ্ছে গিয়ে কি অনেক 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 কনফিউশন থাকে, এবং তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে গেলে তোমরা এই শব্দগুলি পাবা। তো আমি হচ্ছে গিয়ে একটুখানি
এটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা হচ্ছে গিয়ে ধরো এটা একটা কোষ, ওকে, এটা একটা কোষ। এই কোষটার মধ্যে কি আছে, এখানে হচ্ছে নিউক্লিয়াস, এরপর এখানে মনে করো প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে। তাহলে এই কোষটার এখানে হচ্ছে কি এটা একটা কোষ। আচ্ছা, এখানে কোষ ঝিল্লিটা আমার কিরকম যেন হয়ে গেল। তাহলে এই কোষটার হচ্ছে গিয়ে চারপাশে কি থাকবে, চারপাশে একটা কোষ ঝিল্লি থাকবে, তাই না? তাহলে এই কোষটার চারপাশে হচ্ছে গিয়ে আচ্ছা, এই কোষটার চারপাশে হচ্ছে কি এরকম কোষ ঝিল্লি আছে, ওকে। তাহলে এই কোষ ঝিল্লির চারপাশে আবার কি থাকবে, এই কোষ ঝিল্লির চারপাশে থাকবে হচ্ছে গিয়ে কোষ প্রাচীর, ওকে। তাহলে দেখো এই যে কোষ প্রাচীর, হ্যাঁ কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর বাদে একটা কোষের মানে কোষ প্রাচীরের ভেতরে, কোষ প্রাচীরের ভেতরে কোষের যত যা কিছু আছে সবগুলোকে একত্রে আমরা কি বলি, প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীরের ভেতরে কি থাকতে পারে, কোষ প্রাচীরের ভেতরে আছে কোষ ঝিল্লি, আছে কিছু অঙ্গাণু, আছে নিউক্লিয়াস, তারপরে আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের সবাইকে একত্রে আমরা কি বলবো, একত্রে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট আসলে কি, প্রোটোপ্লাস্ট আসলে কোষ প্রাচীরের অভ্যন্তরে থাকা কোষের সমুদয় বস্তুকে আমরা বলি প্রোটোপ্লাস্ট, ওকে। তাহলে প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেই কিওয়ার্ডটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কোষ প্রাচীরের ভেতরে, কোষ প্রাচীরের ভেতরে, ভিতরে, ওকে। এখন তাহলে প্রোটোপ্লাজমটা কি, দেখো কোষ প্রাচীরের ভিতরে আমরা কি পাই, কোষ প্রাচীরের ভিতরে আমরা পাই কোষ ঝিল্লি, আমরা মাইটোকন্ড্রিয়া পাবো, আমরা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস পাবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে প্লাস্টিড পাবো। এখন দেখো এই যে এত কিছু পাচ্ছি, এছাড়া তোমরা সবসময় চিত্র আঁকার সময় কি করো, নিউক্লিয়াস আঁকো, মাইটোকন্ড্রিয়া আঁকো, প্লাস্টিড আঁকো, তারপর কি করো, আল্লাহর নামে শুরু করো পেন্সিল দিয়ে এরকম এরকম করে ফোঁটা দেওয়ার জন্য, তাই না? এরকম ফোঁটা ফোঁটা দেই, আমি নিজেও দিতাম, ঠিক আছে। তাহলে ফোঁটা ফোঁটা দেই, ফোঁটা ফোঁটা দিয়ে আসলে আমরা কি বুঝাই, এই ফোঁটা ফোঁটা দিয়ে আমরা বুঝাই যে এই কোষীয় অঙ্গাণুগুলো কিছু অর্ধ তরল জেলির মতন পদার্থের মধ্যে আছে, ঠিক আছে। এখন কোষীয় অঙ্গাণুগুলি তো আসলে ভেসে থাকতে পারবে না, কিছু নাই, ফাঁকা স্থানে তো ভেসে থাকবে না, ও কি করে, ওর তার পাশে আসলে এরকম অর্ধ তরল জেলির মতন কিছু পদার্থ আছে। তাহলে সেই পদার্থটাকে আমরা বলবো কি, প্রোটোপ্লাজম। তাহলে এটা কি, এটা আসলে একটা কি জেলির মতন পদার্থ, এবং এই পদার্থটাকে আমরা বলি কি কলয়েডাল। তাহলে এটা কি জেলির মতন পদার্থ, কার ভিতরে, কোষ প্রাচীরের ভিতরে থাকা জেলির মতন পদার্থ। কোষ প্রাচীরের ভিতরে কোষ ঝিল্লি, তারপরে হচ্ছে কি আছে, কি আছে হচ্ছে কি নিউক্লিয়াস, আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তার পাশে যেরকম হচ্ছে কি আমরা জেলির মতন পদার্থ দেখি সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা আবার কি, দেখো এখানেই আমাদের হচ্ছে গিয়ে কনফিউশন থাকে যে তাহলে আবার সাইটোপ্লাজমটা কি। দেখো আমরা যদি এই প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু কি, প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসও ইনক্লুডেড, যদি আমরা কি করি এই নিউক্লিয়াসটাকে সরাই দিই, যদি আমরা নিউক্লিয়াসটাকে সরাই দিই, তারপরে আমরা হচ্ছে গিয়ে যা কিছু পাবো তাদেরকে আমরা বলবো কি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, নিউক্লিয়াস সরিয়ে দিব, নিউক্লিয়াস সরিয়ে দিব। এখন সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি হয়, আমরা মনে করি কি সাইটোপ্লাজম হচ্ছে গিয়ে একটা তরল পদার্থ, অর্ধতরল জেলির মতন পদার্থ, হচ্ছে গিয়ে অর্ধতরল জেলির মতন পদার্থ। কিন্তু সাইটোপ্লাজমটাকে আসলে আমরা অর্ধতরল জেলির মতো পদার্থ বলতে চাই না, যদিও তোমাদের এসএসসি লাইফে এটা আছে। আমার কথা শুনে আবার এসএসসি তে যে বোর্ড এক্সামে যে এই কাহিনী করে দিয়ে আইসো না, আমি তোমাদের বেসিক কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় এজন্য বলতেছি, ওকে। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম অনেকটা সেই প্রোটোপ্লাজমের মতনই, যে এখানেও কি থাকবে, এখানে প্রোটোপ্লাজমে যেমন পড়ছিলাম যে কোষ প্রাচীরের ভিতরে যা আছে দুনিয়ার সবকিছু হচ্ছে প্রোটোপ্লাস্ট, ঠিক আছে, সেরকমই হচ্ছে সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজম কি হবে, নিউক্লিয়াস সরাই দিলে বাদ বাকি যা আছে সবকিছু সাইটোপ্লাজম। এরপরে আমরা দেখবো যে নিউক্লিয়াস সরাই দিলেও তো ওখানে যে তরলটা থাকবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে সাইটোসোল। তাহলে এইখানে আমরা সাইটোসোলের ক্ষেত্রে কি মনে রাখবো জানো, সাইটোসোলের ক্ষেত্রে এইখানে প্রোটোপ্লাজমের ক্ষেত্রে আমরা মনে রাখছি কি জেলির মতন অর্ধতরল পদার্থ, আর সাইটোসোলে আমরা মনে রাখবো নিউক্লিয়াস সরিয়ে দিলে জেলির মতন অর্ধতরল পদার্থ, জেলির মতন অর্ধতরল পদার্থ, এখানেও জেলির মতন অর্ধতরল মনে রাখবো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্ধতরল পদার্থ পদার্থ একটা জিনিস মনে রাখতে হবে, নিউক্লিয়াস বাদ, নিউক্লিয়াস বাদ, ওকে। যাই হোক তোমাদের বইতে আসছে কি সাইটোপ্লাজম হচ্ছে গিয়ে কি, যে সাইটোপ্লাজম হচ্ছে জেলির মতন একটা বস্তু। তাহলে আমরা এখন এটাই মনে রাখি যে সাইটোপ্লাজম জেলির মতন একটা বস্তু। তবে তোমরা যদি চাও তাহলে এই কনসেপ্টটা হচ্ছে রাখতে পারো যে আপু এই জিনিসগুলি বলছে, এই জিনিসগুলো এইভাবে ভাবে হবে। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে কি আছে, বেশ কিছু অঙ্গাণু আছে। আজকে আমি যে অঙ্গাণুটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্লাস্টিড, ওকে। তো প্লাস্টিডের ক্ষেত্রে আসলে কি হয় তোমরা আমাকে বলো তো, যে প্লাস্টিড কি আসলে উদ্ভিদ কোষে থাকবে নাকি প্রাণী কোষে থাকবে? তোমরা যারা যারা জয়েন করে আসো তারা আমাকে একটু বলো তো, প্লাস্টিড কি উদ্ভিদ কোষে থাকবে নাকি প্রাণী কোষে থাকবে? প্লাস্টিড পড়ানোর সময় আমি চেষ্টা করব ইন্টারমিডিয়েটের একটু হিন্ট দিতে, ঠিক আছে। কারণ এখনকার ক্লাসগুলি আসলে আমার মনে হয় একটুখানি ইন্টারমিডিয়েটের হিন্ট দেয়াই যায়, কারণ অনেক দিন হচ্ছে তোমরা এসএসসি পড়াশোনা করে ফেলছো।
তোমরা যদি কেউ চাও যে আমি এখনই আসলে একটু এগিয়ে থাকবো, আমি সেই 10,000 স্টুডেন্টের পেছনে পড়ে যাব না, তাহলে কিন্তু তোমরা আমাদের এইচএসসি হাতে খড়ি কোর্সটা করতে পারো। এবং এই কোর্সটা আসলে তুমি কেন করবা? দেখো এই কোর্স আমরা যারা ক্লাস নিব সবাই কিন্তু কি তোমাদের এই স্টেজটা পার করে গেছে। এখন আমাদের কাছে তোমরা আসলে কি শিখতে পারবা? আমরা অনেক কিছুই হচ্ছে গিয়ে তোমাকে বলবো, যেটা একদমই তোমার আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে দেখো আমি ইন্টার লাইফে এভাবে পড়ছিলাম, কারণ আমরা একদম রিসেন্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে গিয়ে কি আমাদের আছে। আমরা জানি যে এখন বইয়ের মধ্যে কি আছে, এখন কিভাবে লিখলে এখন হচ্ছে গিয়ে কি তোমরা হচ্ছে কি ভালো মার্কস পাবা, বা এখন কিভাবে পড়লে তোমরা আসলে এখন যে অ্যাডমিশন সিস্টেম সেই সিস্টেমে ভালো করতে পারবা। এজন্য আমার মনে হয় তোমরা যারা এইচএসসি হচ্ছে কি সম্পর্কে এইচএসসি কোর্সটা যদি করতে চাও, তাহলে আমাদের এইচএসসি হাতেখড়ি কোর্সের যে করে পোস্ট আমি লিংক দিয়ে দিছি, সেই লিংকটাই যে দেখতে পারো যে তোমার এইচএসসি হাতেখড়ি কোর্সটা আসলে মানে হাতেখড়ি কোর্সে আসলে আমরা কি কি ফিচার নিয়ে আসছি, এবং তোমরা এই কোর্সটা চাইলে করতে পারো। এখন আমরা এত কোর্স হয়েছে, ঠিক আছে, এখন আমরা করবো কি প্লাস্টিক। ওকে, তো তোমরা আমাকে উত্তর দিছো সবাই যে উদ্ভিদ কোষে হচ্ছে কি প্লাস্টিক আছে। ওকে, তো এখন দেখো যে উদ্ভিদ কোষে যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক আসলে কি করে? উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিক আছে বুঝলাম, তুমি তোমার নিজের খাবার কি নিজে তৈরি করতে পারো? আমার একটা প্রশ্ন আছে, আমি তুমি বলবো হ্যাঁ আপু আমি তো আমার নিজের খাবার নিজে তৈরি করি। কিভাবে? আমি তো রান্না করি, নিজে রান্না করে নিজে খাই। আরে ভাই তুই যে রান্না করিস, তুই তো এই রান্না করার যে উপাদানগুলি সেগুলি তুই কোত্থেকে আনিস? তুই বাজার থেকে কিনে আস, ওই উপাদানগুলি কি তোর দেহে তৈরি হয়? না, তৈরি তো হয় না। কিন্তু উদ্ভিদকে তুমি কোনোদিন দেখছো বাজার থেকে যে তোমার গাছ বলবে আরে ভাই আমি এখন আর তোর টবের মধ্যে থাকবো না, আমি একটু বাজারে যে আমার খাবারের জন্য হচ্ছে কি জিনিসপত্র কিনে আনতে হবে? তো এটা তো দেখো নাই। কেন দেখো নাই? কারণ গাছ ওর নিজের দেহের মধ্যেই ওর খাবারটা তৈরি করতে পারে, এবং এই তৈরি করতে হেল্প করে কে? এই তৈরি করতে হেল্প করে প্লাস্টিক। তো প্লাস্টিককে আমরা এই জন্য কি বলি? আমরা বলি শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। কেন এটা বলি? কারণ গাছ যে খাবার তৈরি করে, তোমরা অনেক সময় পড়ে আসছো যে গাছ কি করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে। তাই প্লাস্টিকের মধ্যেই শর্করা জাতীয় খাবার তৈরি হয়, এই জন্য এটাকে আমরা বলি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, খাদ্য তৈরির কারখানা, খাদ্য তৈরির। ওকে, খাদ্য হবে খাদ্য তৈরির কারখানা। তাহলে এখানে আমরা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বলবো। এখন এই প্লাস্টিকের ক্ষেত্রে আমরা জানলাম যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। এছাড়াও কিন্তু প্লাস্টিকের আরো কিছু কাজ আছে। প্লাস্টিককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি তিনটা ভাগ? একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, আচ্ছা একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট। এরপরে থাকবে কি? এরপরে হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। দেখো আমরা যখন পড়ি, আমি আমার পড়াশোনার ক্ষেত্রে সবসময় চিন্তা করতাম কি যে এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলিকে আসলে আমি কিভাবে ভেঙে ভেঙে উত্তর করতে পারি, এই জিনিসটা আমার মাথায় সবসময় হচ্ছে গিয়ে কাজ করতে, এবং এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে এমসিকিউ অ্যান্সার করতে। এখন কিভাবে ভেঙে ভেঙে উত্তর করব? দেখো কিছু জিনিস আসলে ভেঙে ভেঙে উত্তর করা যায়। যেমন তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে যখন পড়াইছি ইউক্যারিওটিক সেল, তুমি জানো ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, তুমি জানো আপু একবার বলছিল ইউ মানে ভালো। তোমার এটা মনে নাই যে প্রকৃত কোষ ইংলিশ কি আর আদি কোষ ইংলিশ কি? তোমার এটা মনে আছে যে আপু একবার বলছিল যে ইউ মানে ভালো আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিশ্চয়ই ভালো নিউক্লিয়াস মানে এটাই হচ্ছে গিয়ে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। ওকে, তাহলে এইভাবে ভেঙে ভেঙে হচ্ছে গিয়ে কি আমরা চেষ্টা করব যে পড়াশোনাটাকে একটু ভেঙে ভেঙে ওয়ার্ড গুলি একটু ভেঙে ভেঙে কিভাবে হচ্ছে গিয়ে মনে রাখা যায়। দেখো এখানে যখন আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে বলি, যখন আমি বলবো ক্লোরোপ্লাস্ট, তাহলে এখানে আমরা দুইটা ওয়ার্ড পাবো, তাই না? ক্লোরো আর একটা হচ্ছে প্লাস্ট। এখন তোমার মনে নাই ক্লোরোপ্লাস্ট আসলে কি, আর প্লাস্ট দেখে তোমার মনে হচ্ছে আচ্ছা প্লাস্টিক বলে তো একটা কিছু পড়ছিলাম, তাহলে মনে হয় এটা প্লাস্টিক হতে পারে। তারপর এখানে দেখো এই যে ক্লোরো, ক্লোরো দেখে তোমার মনে হইতে পারে যে আল্লাহ ক্লোরো কিসের সাথে পরিচিত, সব তোমার চট করে মাথায় আসার কথা ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্ট মানে কি? সেই প্লাস্টিক যেই প্লাস্টিকের মধ্যে কি থাকবে? ক্লোরোফিল। এখন ক্লোরোফিল আবার কি? ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের একটা রঞ্জক পদার্থ। আমি বলবো না রঞ্জক পদার্থ কি? আরে ভাই রঞ্জক পদার্থ হচ্ছে রঙিন পদার্থ, যার জন্য কোন একটা জিনিস কি হবে? রং যুক্ত হবে। তাহলে ক্লোরোফিল কি? আমি বলছি সবুজ রঞ্জক, সবুজ রঞ্জক। তাহলে এটা কি কোথায় আমরা পাবো এই সবুজ রঞ্জক? তাহলে তুমি চিন্তা করো উদ্ভিদের কোন জায়গাগুলি সবুজ হয়? উদ্ভিদের হচ্ছে গিয়ে পাতা সবুজ হয়, তাহলে ক্লোরোপ্লাস্ট আমরা কোথায় পাবো? উদ্ভিদের পাতায় পাবো। এখন তুমি সারা জনম পড়ে আসছো যে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ তার পাতায় পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সহায়তায় পানির সহায়তায় কি করে? শর্করা জাতীয় খাবার তৈরি করে। তুমি কিন্তু এটা মুখস্থ করছো, তুমি কিন্তু একবারও ভাবো নাই তুমি এইটা এই মানে এই যে তুমি সংজ্ঞাটা মুখস্থ করছো, তুমি কিন্তু এটা হচ্ছে কি ভাবো নাই, ভেবে পড়ো নাই। দেখো তুমি যদি ভেবে পড়তে তুমি কিন্তু এটা জানো যে তুমি বারবার বলতেছো কি পাতায় খাদ্য তৈরি করে, পাতায় খাদ্য তৈরি করে। তাহলে পাতায় কে আছে? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি হবে? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য তৈরি। ওকে,
তাহলে ক্লোরোপ্লাস্ট কি, ক্লোরোপ্লাস্টের কাজ কি, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি বর্ণের রঞ্জক পদার্থ থাকে এবং সেই রঞ্জক পদার্থের নাম কি, সব আমাদের পড়া শেষ। এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে আমরা ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে গিয়ে রং, ঠিক আছে? ক্রোমো মানে হচ্ছে রং, রঙিন, ক্রোমো মানে রঙিন, ওকে। এরপর প্লাস্ট মানে তো প্লাস্টিড। এখন ক্রোমোপ্লাস্ট, তুমি বলবা যে ক্রোমোপ্লাস্ট তাহলে কি? রঙিন প্লাস্টিড। এখন তুমি বলবা যে আপু তাহলে ক্লোরোপ্লাস্ট কি রঙিন ছিল না? সবুজ তো একটা রং। দেখো ক্লোরোপ্লাস্ট রঙিন, কিন্তু ক্রোমোপ্লাস্ট কি, যে সবুজ বাদে অন্যান্য রঙিন হচ্ছে গিয়ে যে অংশগুলি আছে উদ্ভিদের, সেই অংশগুলিতে আমরা দেখবো কি, সেই অংশগুলিতে আমরা দেখবো ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমো মানে হচ্ছে রঙিন, এই জিনিসটা তোমরা মাথায় সেট করে নাও। আমরা কিন্তু ক্রোমোজোম পড়ি, তাই না? ক্রোমোজোম, ক্রোমোজোম যখন আমরা পড়ি সেখানে ক্রোমো, ক্রোমো শব্দটা আমরা পাই। ক্রোমো মানে রঙিন, আর জোম মানে কি জানো? জোম মানে হচ্ছে গিয়ে, জোম মানে হচ্ছে দেহ বা বডি, ওকে। তাহলে যে বডিটা কোষের মধ্যে থাকা, যে বডিটা হচ্ছে গিয়ে রঙিন, সেটাকে আমরা বলি কি? ক্রোমোজোম। আর ক্রোমোপ্লাস্ট মানে কি, যে যেই প্লাস্টিড গুলি রঙিন তাদেরকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। তবে এখানে কি হবে, সবুজ রঙের জন্য দায়ী প্লাস্টিডকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি না, সেটার আলাদাই একটা নাম আছে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন দেখো এই ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা বেশ কিছু রঙের নাম আমরা বইতে পাই। সেটার মধ্যে কি আছে? জ্যান্থোফিল আছে, আছে কি, আছে হচ্ছে গিয়ে ক্যারোটিন, আছে হচ্ছে গিয়ে ক্যারোটিন। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন। তো এইখানে কোনটা আসলে কোন রঙের জন্য দায়ী তোমাদের মনে হয় এই বইতে নাই। তো তোমরা এই জিনিসটা আসলে যখন ইন্টারমিডিয়েটে যাবা, প্লাস্টিক পড়বা, তখন এই জিনিসটা আবার পাবা। তো আমরা একটু মনে রাখার চেষ্টা করি তো, যে কোনটা আসলে কোন রঙের জন্য দায়ী। দেখো জ্যান্থোফিল আমরা বাদ দিলাম, এটা মনে থাকবে না, মানে নামটা একটু কেমন কেমন, আমরা এটা পরে পড়বো। প্রথমে ক্যারোটিন, ক্যারোটিন শুরু হয় কি দিয়ে? ক দিয়ে। তাহলে ক্যারোটিন কি বর্ণের জানো? কমলা বর্ণের। তাহলে কমলা রঙের যত তুমি ফুল দেখবা, কমলা রঙের তুমি যত হচ্ছে গিয়ে শাকসবজি ফল দেখবা, সেখানে কি থাকবে? ক্যারোটিন থাকবে। একটা উদাহরণ কি? গাজর। তাহলে গাজরে কি আছে? ক্যারোটিন। এরপর ফাইকো এরিথ্রিন, এন্ড ফাইকোটাইকো, তুমি বলো ফাইকোটাইকো এগুলি কি বলে? ঠিক আছে, ফাইকোটাইকো মনে রাখার দরকার নেই, এরিথ্রিন আমরা একটু মনে রাখি। এরিথ্রিন শব্দটা আসে এরিথ্রো, আমরা হচ্ছে একটা জিনিস জানি, হ্যাঁ, একটা জিনিস জানি কি, এরিথ্রোসাইট একটা শব্দ জানি, তাই না? এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা মানে কি, যে রেড ব্লাড কর্পাসল, এটা তো তোমরা জানো, তাই না? তাহলে এই যে রেড, তাহলে এরিথ্রো মানে কি, যে এরিথ্রোসাইট যখন পড়ছি তখন সেখানে মানে ওইটা ছিল কি, ওটা ছিল লাল। তাহলে এই যে ফাইকো এরিথ্রিন, তাহলে নিশ্চয়ই এটা লাল বর্ণের জন্য দায়ী। তাহলে দেখো তোমার এটা মনে নাই ফাইকো এরিথ্রিন লাল বর্ণের জন্য দায়ী কি না, কিন্তু তোমার এটা মনে আছে যে এরিথ্রিন, এরিথ্রো একটা এরিথ্রোসাইটের মধ্যে এই শব্দটা পাইছিলাম, এরিথ্রো, এরিথ্রো। যেহেতু এরিথ্রোসাইট লাল, তাহলে এটা আমি একটা চান্স নিতে পারি যে ফাইকো এরিথ্রিন লাল হবে, এবং তুমি কিন্তু তখন সঠিক চান্সই নিছো, ফাইকো এরিথ্রিন লাল। এরপর ফাইকোসায়ানিন, এটা কিভাবে মনে রাখবো? এই যে সায়ানিন, এখানে নিন আছে, নিন আসে হচ্ছে গিয়ে নীল থেকে, তাহলে ফাইকোসায়ানিন হচ্ছে গিয়ে নীল বর্ণের জন্য দায়ী, ওকে। তাহলে এগুলি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। আর জ্যান্থোফিল তাহলে কি হবে? জ্যান্থোফিল হচ্ছে গিয়ে হলুদ বর্ণের জন্য দায়ী। তো তুমি একটু এভাবে মনে রাখতে পারো, হলুদের ল আছে, জ্যান্থোফিলের ল আছে, তাহলে জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী। তো এগুলি হচ্ছে কি বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, যেগুলি ক্রোমোপ্লাস্ট। এখন তুমি বলতে পারো যাবো ক্লোরোফিল না হয় খাদ্য তৈরি করতে সহায়তা করছে, এখন এই রঞ্জক পদার্থ, এই ক্রোমোপ্লাস্টের কাজটা আসলে কি? দেখো ক্রোমোপ্লাস্ট আসলে কোথায় থাকে? উদ্ভিদের ফুলে মেনলি থাকবে, ফুলে থাকবে, ফলে থাকবে। এখন এই জিনিসগুলো কি করে? যে কোনো একটা হচ্ছে কি পতঙ্গকে অ্যাট্রাক্ট করবে, এবং অ্যাট্রাক্ট করবে, তখন পতঙ্গটা যে কি করবে? ফুলের মধ্যে বসবে। যখনই সে ফুলের মধ্যে বসবে, তখন পতঙ্গের গায়ে ওই ফুল থেকে পরাগরেণু লেগে যাবে। সে যখন এই পরাগরেণু নিয়ে অন্য একটা ফুলে যাবে, তখন সেই ফুলের মধ্যে পরাগরেণুটা পড়ে যাবে, এবং পরবর্তীতে এই পরাগরেণুটা কি করবে? ওই ফুলের হচ্ছে গিয়ে কোথায় চলে যাবে? গর্ভাশয়ে চলে যাবে। সেখানে সে কি করবে? সে হচ্ছে গিয়ে সেখানে তার প্রজনন ঘটাবে, ঠিক আছে? তাহলে এই যে পরাগায়ন, এবং এই প্রসেসটাকে আমরা বলি কি? পরাগায়ন, ঠিক আছে, পরাগায়ন। তাহলে এই যে পরাগায়নের সহায়তা করতেছে, পরাগায়ন যদি না হয়তো তাহলে কি হতো? কখনোই ফুল ফুটতো না। যে উদ্ভিদগুলিতে ফুল হওয়ার কথা, কখনোই ফুল হইতো না। আর যদি ফুল না হয়, তাহলে তো ফল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ কি? যে পতঙ্গকে আকৃষ্ট করা, পতঙ্গকে আকৃষ্ট করা। এখন তো আপু শুধু পতঙ্গ না, আমাদেরকেও আকৃষ্ট করে। যখনই কোনো রঙিন ফুল দেখে আমার মনে হয় ছিঁড়ে ফেলি। আসলেই তোমার মানুষকেও আকৃষ্ট করে, কিন্তু মানুষকে আসলে আকৃষ্ট করাটা ওর ইচ্ছা। মানে যদি জানতো যে এর রঙের জন্য হচ্ছে গিয়ে মানুষকে সে আকৃষ্ট করে এবং মানুষকে ফুল ছিঁড়ে ফেলে, তাহলে কিন্তু সে কখনোই হচ্ছে কি এটা করতো না। তো পতঙ্গকে আকৃষ্ট করে, তাহলে এটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্টের কাজ। তাহলে সবশেষে হচ্ছে গিয়ে আরেকটা প্লাস্টিক সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে জানবো, যেটা নাম হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। তাহলে লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে বর্ণহীন। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে? এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, যে উদ্ভিদের যে অংশগুলি হচ্ছে গিয়ে রঙিন হবে, সবুজ ব্যতীত অন্য রঙের হবে, সেখানে আমরা হচ্ছে পাবো কি? ক্রোমোপ্লাস্ট, ওকে। যেমন
রঙিন ফুল, রঙিন যদি পাতা হয়, তারপর হচ্ছে গিয়ে গাজর, এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা পাবো ক্রোমোপ্লাস্ট। এরপর সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ওকে, লিউকোপ্লাস্ট। এখন লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে গিয়ে লিউকো মানে হচ্ছে গিয়ে কি, যে বর্ণহীন। ঠিক আছে, লিউকো মানে হচ্ছে বর্ণহীন। তাহলে উদ্ভিদে তো দেখো, উদ্ভিদের সবুজ বর্ণ থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কে, উদ্ভিদের ফুলের মধ্যে দেখছি যে উদ্ভিদের ফুলের মধ্যে হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। এখন উদ্ভিদের তো মূল কান্নাকাটি শুরু করে দিবে। মূল বলবে আচ্ছা আজ আমি হচ্ছে গিয়ে কি, আজ আমি সাদা বলে, আজ আমি রঙিন নই বলে আমার জন্য কি কোনো প্লাস্টিক থাকবে না? এখন তখন আসলে প্লাস্টিক চিন্তা করলো যে না, ঠিক আছে, মূল আসলে কান্নাকাটি করতেছে, তাহলে ও ওর এই বর্ণহীন হয়েছে যে ওর এখানে হচ্ছে গিয়ে যে প্লাস্টিড গুলি থাকবে সেই প্লাস্টিড গুলির নাম হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। তাহলে লিউকো মানে হচ্ছে বর্ণহীন, অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলি বর্ণহীন থাকবে সেখানে আমরা দেখবো কি, লিউকোপ্লাস্টকে। নর্মালি লিউকোপ্লাস্ট আমরা কোথায় পাই? উদ্ভিদের বর্ণহীন অংশ বলতে আমরা জানি কি, মূল। তাহলে এই মূলের মধ্যে আমরা হচ্ছে কি লিউকোপ্লাস্ট পাবো। এখন যদি উদ্ভিদের কোনো অংশে লিউকোপ্লাস্ট থাকে, এই লিউকোপ্লাস্ট যদি কখনো আলোর সংস্পর্শে আসে, সে কিন্তু তখন কি হবে? সে কিন্তু তখন ক্রোমোপ্লাস্ট অথবা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে। এখানে একটু সুযোগের অপেক্ষায় ছিল যে কবে আমি একটু আলোর সংস্পর্শে আসবো। আলোর সংস্পর্শে যদি সে আসে, তখন কিন্তু সে কি করে, ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। ওকে, তাহলে এটা আমরা জানলাম কি, বিভিন্ন ধরনের প্লাস্টিক। ঠিক আছে, আচ্ছা। তোমরা দেখি কে কি প্রশ্ন করলাম, একটু কমেন্টে চলে যাই। অনেক নেট প্রবলেম হচ্ছে। বৃষ্টির কারণে নেট প্রবলেম মেবি। আচ্ছা, ওকে, তাহলে এতটুকুন পর্যন্ত তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে হচ্ছে গিয়ে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এতটুকুন পর্যন্ত তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। তো আমি একটুখানি পড়াশোনা আমি আজকে এতটুকুন পর্যন্তই রাখবো। আমি একটুখানি হচ্ছে বাইরের ব্যাপার নিয়ে আলোচনা করি, যে তোমার পরীক্ষা আসলে প্রশ্ন আসলে কিভাবে তুমি সিলেক্ট করবা, কিভাবে তুমি লিখবা। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমি দেখছি যে কখনো এরকম করে আলোচনা করা হয় না। তো কিরকম করে আমি আসলে কিভাবে সিলেক্ট করতাম, দেখো আমার কখনো ইন্টার লাইফে আমার বায়োলজি অনেক বেশি ভালো লাগতো, এবং ইন্টার লাইফে আমি আসলে স্বপ্নই দেখতাম যে একটা সময় আমি আসলে স্টুডেন্টদেরকে বায়োলজি পড়াবো। ঠিক আছে, তো আমি ইভেন কি করতাম, যে যখন আমি গোসল করতে চাইতাম তখন আমি চিন্তা করতাম যে এই চ্যাপ্টারটা আমি পড়ছি, এই চ্যাপ্টারটা যখন আমি আমার স্টুডেন্টদের পড়াবো তখন আমি আসলে কিভাবে পড়াবো। তো যাই হোক, এখন আমার এসএসসি লাইফে বায়োলজি ভালো লাগতো না, কিন্তু বায়োলজি ভালো লাগতো না এসএসসি লাইফে আসলে আমি বায়োলজিতে অনেক কম নাম্বার পাইছিলাম। বলতে আমার আসলে অন্যান্য সায়েন্সের সাবজেক্টে যত নাম্বার ছিল তার মধ্যে সবচেয়ে কম ছিল হচ্ছে কি বায়োলজিতে, এবং সেখানে আমি পাইছিলাম মনে হয় কত 95 মনে হয়। তো তাহলে এখন দেখো, এখানে আমি তাহলে যাই হোক 95 পাইছি, এখন এটা আমি কিভাবে পাইলাম, যে আমার তো আসলে ভালো লাগতো না। ইভেন এরকমও হয়েছে যে আমি পরীক্ষার আগের দিন পড়ে গেছি, বা এরকম আগের দিন আসলে পড়ি নাই, আমি আসলে হচ্ছে পরীক্ষা ওরকম একটা ইন্টারেস্ট নিয়ে পড়তাম না, তো খুব একটা ভালো লাগতো না, মুখস্থ করে যাইতাম, এরকম টাইপের পড়াশোনা ছিল। তো আমি ওখানে আসলে প্রশ্ন সিলেক্টের ব্যাপারে আমি হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিই। স্টুডেন্টদেরকে আমি বলি যে তোমার খাতার প্রেজেন্টেশন তুমি কি কোন প্রশ্নটা সিলেক্ট করবা। ঠিক আছে, তোমাদের এখন এসএসসি হচ্ছে না, কিন্তু এইচএসসি তে ইনশাল্লাহ দিবা, তখন এই জিনিসগুলি কাজে লাগবে। দেখো, তোমার দুইটা প্রশ্ন আসছে পরীক্ষার মধ্যে, হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে তুমি খেয়াল রাখবা যে ধরো তোমার দুইটা সৃজনশীল আসছে, দুইটা সৃজনশীলের কোন সৃজনশীলটাই আসলে কি করো, যে তুমি খুব একটা ভালো মতন পারো না। তো তোমার এখন তুমি হচ্ছে গিয়ে খুব কনফিউজ হয়ে গেছো যে দুইটা সৃজনশীলের মধ্যে দুইটাই হচ্ছে আচ্ছা আচ্ছা পারো, এখন তুমি কোনটা অ্যান্সার করবা। আমি এখানে দুইটা পয়েন্টকে গুরুত্ব দিতাম। প্রথমত, আমি চিন্তা করতাম যে এই দুইটা সৃজনশীলের মধ্যে কোন সৃজনশীলটা, বায়োলজির ক্ষেত্রে আমি বলতেছি, কোন সৃজনশীলটার মধ্যে চিত্র আঁকতে পারবো, আমি কোন সৃজনশীলটার মধ্যে আমি একটা চিত্র দিতে পারবো। হোক চিত্রটা অনেক ভালো না হোক, কিন্তু আমি একটা দিতে পারবো, এরকম চিত্র কোন সৃজনশীলটা আমি দিতে পারবো। না চাইলেও কিন্তু বায়োলজিতে চিত্র দেওয়া উচিত। ওকে, তাহলে আমি এটা সিলেক্ট করতাম। এরপরে আমি চিন্তা করতাম যে কোন প্রশ্নটার মধ্যে আমি পয়েন্ট আকারে লিখতে পারবো। কেন আমি পয়েন্ট আকারে লিখতে পারবো এটা সিলেক্ট করব? দেখো, পয়েন্ট আকারে যদি আমি লিখি তাহলে কি হয়, তোমার একটা খাতা অনেক বেশি হচ্ছে গিয়ে গোছানো থাকে। ঠিক আছে, তোমার একটা খাতা অনেক বেশি হচ্ছে গুছানো থাকবে। এখন আমি যখন খাতা চেক করি, যখনই আমি খাতা চেক করতাম, যখন উদ্ভাসে ইয়ে করতাম, তখন আসলে অনেক অনেক খাতা চলে আসতো। তখন দেখতাম কি যে কিছু স্টুডেন্ট থাকবে এরকম হিজিবিজি করে লিখে ফেলে, অনেকের হাতের লেখা খারাপ থাকে। হাতের লেখা খারাপ থাকে এটা কিন্তু আসলে কোনো ফ্যাক্ট না। তো হাতের লেখা খারাপ আছে, সে কি করতেছে, সে যখন আবার হচ্ছে জিনিসগুলি প্যারা প্যারা করে লিখতেছে তখন জিনিসটা অনেক বেশি হজবরল টাইপের লাগে। এবং তুমি যখন পয়েন্ট করো এবং প্রত্যেকটা পয়েন্টের শুরুতে তুমি হচ্ছে গিয়ে এরকম করে একটা চিহ্ন দাও, বা তুমি হচ্ছে একই লিখলা একটা নীল কালি দিয়ে, তারপর তুমি একটা পয়েন্ট লিখলা, এরপর আবার 2 দিয়ে আবার একটা পয়েন্ট লিখলা,
তো তখন কিন্তু জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি গুছানো হয়। তুমি মনে করো যে তুমি মাত্র ৫টা ৬টা তুমি ৫টা পয়েন্ট লিখছো। কিন্তু তুমি কি করছো, একটা পয়েন্ট লিখছো, তারপরে একটুখানি ফাঁকা রেখে তো আরেকটা পয়েন্ট শুরু করতে হয়। তো এই জন্য তোমার মনে হয় কি ৫টা পয়েন্টে তোমার পেজ ভরে গেছে। আর তুমি তো প্রশ্ন পারো আবছা আবছা। তোমার মনে করো যে আমার অল্প ৫-৬টা লাইন মনে আছে। আমি যদি পয়েন্ট করে দিতে পারি তাহলে কি হবে? তাহলে আমার মনে হবে যে একটা পেজ ভরে গেছে। প্লাস আমি যদি একটা চিত্র দিই তাহলে ১.৫ পেজ হয়ে গেল। আমার কিন্তু প্রশ্নটার উত্তরটা আমি ১.৫ পেজের মধ্যে কভার করে ফেললাম। আমি যে প্রশ্নটা ভালো পারি সেটাও কিন্তু আমি ১.৫ পেজ লিখছি। আর যে প্রশ্নটা আমি আবছা আবছা পারতাম সেটাও কিন্তু আমি ১.৫ পেজ লিখছি। তাহলে টিচার তখন ভাবে যে না, ওর আসলে সবগুলি প্রশ্নে সমান লেন্থে লিখছে, এ নিশ্চয়ই আসলে ভালো স্টুডেন্ট। এবং টিচার কিন্তু অনেক খুশি হয়ে যায়, টিচারের খুঁজে পেতে অনেক সহজ হয়। তো তোমরা আসলে চেষ্টা করবা যে যখন হচ্ছে কি এরকম কখনো কোনো প্রশ্ন থাকলে তাহলে সেটাকে কিভাবে হচ্ছে পয়েন্ট আকারে লিখা যায়। আচ্ছা, আর কি?